আখলাক সাহেব থাকেন কলা বাগানে, অনেকখানি ভেতরের দিকে। দেয়াল ঘেরা 3 কামরার একটা একতলা বাড়ি। আশেপাশে 6-7 তলা বিশাল বাড়িঘর উঠে গেছে। সেখানে এরকম ছোট একটা বাড়ি মাঝে মাঝে তার লজ্জাই লাগে। বাড়ি ভেঙে বড় বাড়ি করার মতো টাকা পয়সা তার নেই, ইচ্ছাও নেই। বড় বাড়ি দিয়ে কি করবেন? তিনি একা মানুষ। একজন মানুষের ঘুমাবার জন্য তো আর 5টা কামরা লাগে না, একটা কামরাই যথেষ্ট। তিনি বাড়ির চারদিকে গাছপালা লাগিয়েছেন। গাছগুলি চোখের সামনে বড় হচ্ছে, দেখতে তার ভালোই লাগে। গত বর্ষায় কাকরোল গাছ লাগালেন, পেকে কাকরোল হলো, এতেই তিনি খুশি। তিনি খুব শান্তিতেই আছেন। কিছুদিন হলো তার মনের শান্তি বিঘ্নিত হচ্ছে। তার বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। যে জিনিস তিনি বিশ্বাস করেন না সেই জিনিস তার ঘরে। ভয় তিনি পাচ্ছেন না, যা পাচ্ছেন তার নাম লজ্জা। এত কিছু থাকতে তার বাড়িতে কিনা ভূতের উপদ্রব। ব্যাপারটা কাউকে বলতেও পারছেন না। যাকে বলবেন সেই মুখ বাঁকিয়ে হাসবে। হাসারই কথা, অন্য কেউ তাকে ভূতের কথা বললে তিনিও হাসতেন, আর হাসাটাই স্বাভাবিক। উপদ্রবটা গত 4 দিন ধরে চলছে। প্রথম দিনের ঘটনাটা এরকম। রাত 11টা, তিনি মশারি খাটিয়ে বাতি নিভিয়ে বিছানায় এসে শুয়েছেন। অমনি বাতি আপনা আপনি জ্বলে উঠল। তিনি অন্য 10 জনের মতো ভাবলেন সুইচে কোনো গন্ডগোল। দেশি সুইচগুলি কোনো কাজের না, কিছু না কিছু গন্ডগোল থাকবেই। মানুষ যে শুধু বিদেশি জিনিস খোঁজ করে এজন্যই করে। তিনি আবার উঠে গিয়ে বাতি নেভালেন, বিছানায় এসে শুলেন। শীত শীত লাগছিল, চাদরটা গায়ে টেনে দিলেন। অমনি আবারও বাতি জ্বলে উঠল। তিনি চাদর ফেলে দিয়ে বিছানায় উঠে বসলেন। তখন একবার মনে হলো ভূতের উপদ্রব না তো। এরকম হাস্যকর একটা কথা তার মনে এসেছে এই ভেবে তিনি নিজেই নিজের উপর অত্যন্ত বিরক্ত হলেন। বোঝাই যাচ্ছে সুইচে গন্ডগোল, স্প্রিং কেটে গেছে কিংবা কোনো স্ক্রু টাইট হয়ে গেছে। একজন ইলেকট্রিক মিস্ত্রি কেনে দেখাতে হবে। আখলাক সাহেব বুঝতে পারছেন না আবার বাতি নেভাবেন কিনা। লাভ কি, নিভালেই হয়তো আবার জ্বলে উঠবে। এর চেয়ে বাতি জ্বালাই থাকুক। তিনি আবার শুয়ে পড়লেন। তখন বাতি আপনা আপনি নিভে গেল। তিনি ডাকলেন, মোতালেব। মোতালেব। মোতালেব তার কাজের ছেলে। পাশের ঘরে সে ঘুমোচ্ছে। সামান্য ডাকে তার ঘুম ভাঙবে এরকম মনে করার কোনো কারণ নেই। তার 10 গজের ভেতর মাঝারি সাইজের কোনো অ্যাটম বোমা ফাটলে ঘুম ভাঙলেও ভাঙতে পারে। এই সাধারণ তথ্য জেনেও আখলাক সাহেব মোতালেবকে কেন ডাকলেন নিজেই বুঝতে পারছেন না। তিনি কি ভয় পাচ্ছেন? কি লজ্জার কথা, 20 শতাব্দীর শেষ ভাগে তিনি কিনা ভূতের ভয়ে ভীত হয়ে তার কাজের ছেলেকে ডাকছেন। ভাগ্যিস ব্যাপারটা আর কেউ শুনে ফেলেনি। কোনোদিন কারোর সঙ্গে আলোচনা করাও ঠিক হবে না। 52 বছরের একজন মানুষ ভূতের ভয়ে তার কাজের ছেলেকে ডাকাডাকি করছে, কোনো মানে হয়? আখলাক সাহেব শুয়ে পড়লেন, মনস্থির করে শোয়া। বাতি জ্বলতে থাকুক নিভতে থাকুক, তিনি ঘুমিয়েই পড়বেন। তাকে সকালে উঠতে হবে। ফার্স্ট ইয়ারের ছাত্রদের সঙ্গে তার সকাল 8টায় ক্লাস। তিনি তাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ান। কাল তাকে সার্কেলের ইকুয়েশন বুঝাতে হবে, নতুন চ্যাপ্টার। সকাল সকাল উঠতে না পারলে ক্লাস মিস হয়ে যাবে। ছাত্ররা ক্লাস মিস করতে পারে, শিক্ষকরা পারে না। তার ঘুমের কোনো সমস্যা নেই। বিছানায় যাওয়া মাত্রই তিনি ঘুমাতে পারেন। আজ ঘুম চটে গেছে। তিনি একাত থেকে ওকাত হলেন। তার খানিকটা পিপাসাও পেল। পানি খাওয়ার জন্য এখন উঠলে ঘুম পুরোপুরি চটে যাবে। কাজেই তিনি পিপাসা নিয়েই চোখ বন্ধ করে শুয়ে রইলেন। তার মনে হলো বালিশে কোনো সমস্যা। বালিশটা আর একটু উঁচু হলে ভালো ছিল। তিনি বালিশ উল্টে দিলেন আর তখন শুনলেন তার মশারির কাছে এসে কে যেন কাশল। 1-2 দৃষ্টি আকর্ষণ করা জাতীয় কাশি। কে কাশবে তার মশারির কাছে? স্যার কি ঘুমিয়ে পড়লেন নাকি? কে কে? স্যার আমি। আমিটা কে? আমাকে স্যার চিনবেন না। আমি জনৈক বিপদগ্রস্ত ভূত। গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিক লজ্জিত, ক্ষমা প্রার্থী। স্যার দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন। ক্ষমা মানব ধর্ম। আখলাক সাহেব ধরেই নিলেন তিনি ব্যাপারটা স্বপ্নে দেখছেন। ভূতের ভয় পেয়ে ঘুম পড়েছেন বলেই ভৌতিক স্বপ্ন, আর কিছুই না। ভূত বিশ্বাস না করলেও স্বপ্নে ভূতের সঙ্গে কথা বলা যায়, তাতে অস্বস্তি বা লজ্জাবোধ করার কিছু নেই। এখন তার একটু মজাই লাগলো। তুমি তাহলে ভূত? জি স্যার, বিপদগ্রস্ত ভূত। অপারগ হয়ে আপনার কাছে এসেছি। তুমি কি বাতি জ্বালাচ্ছিলে, নিভাচ্ছিলে? ইয়েস স্যার।
ইংরেজি জানো নাকি? সামান্য জানি স্যার, ভেরি লিটল। চর্চা নেই বলে মাঝে মাঝে ভুল হয়। তুমি বিপদগ্রস্ত বলেছিলে, বিপদটা কি? সে এক লম্বা ইতিহাস, সময় নিয়ে বলতে হবে। স্যারের কি সময় হবে? না, সময় হবে না। আমাকে সকালে উঠতে হবে। সকাল 8টায় আমার একটা ক্লাস আছে। সময় মতো ঘুমোতে না পারলে ক্লাস মিস করব। আগের 2টা ক্লাস হরতালের জন্য হয়নি। তাহলে তো স্যার আর বিরক্ত করা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে না। স্যার শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুটেন নখাট, স্লিপেন সি গুড। হ্যাঁ, এটা আবার কি? জার্মান ভাষায় শুভরাত্রি, সুনিদ্রা হোক। তুমি জার্মান জানো নাকি? না জানার মতোই স্যার। জার্মান কালচারাল ইনস্টিটিউটে কিছুদিন ঘোরাঘুরি করে যা শিখেছি, একেবারেই চর্চা নেই। বিদেশি ভাষা চর্চা না থাকলে 2 দিনে ভুলে যেতে হয়। তাহলে যাই স্যার, কাল আবার দেখা হবে। আচ্ছা, ভালো কথা। ঘরে ঢুকেছ কোন দিক দিয়ে? জানালা দিয়ে ঢুকেছি। স্যার যদি অনুমতি দেন তাহলে চলে যাই। যাও। আখলাক সাহেবের মনে হলো জানালার কপাট একটু নড়ল। তারপর সব চুপচাপ, আর কোনো শব্দ হচ্ছে না। তখন আখলাক সাহেবের মনে হলো ব্যাপারটা কি আসলে স্বপ্নে ঘটেছে না, নাকি তিনি জেগেই ছিলেন এবং এখনো জেগেই আছেন। তিনি আবার ডাকলেন, মোতালেব, এই মোতালেব। মোতালেব জবাব দিল না। তার জবাব দেবার কোনো কারণ নেই। একটা গদা দিয়ে মাথায় বাড়ি মারলে যদি ঘুম ভাঙে। পানের পিপাসা আবার হচ্ছে। স্বপ্নে কি পানের পিপাসা হয়? এইসব ভাবতে ভাবতে হয়। তিনি ঘুমিয়ে পড়লেন, কিংবা তার স্বপ্ন দেখা শেষ হলো। তবে ঘুম ভাঙল সকাল 9টা 10 মিনিটে। ক্লাস মিস হয়ে গেল। তার অত্যন্ত মেজাজ খারাপ হলো। ভূতের উপর রাগে গা জ্বলে গেল। ক্লাস যখন মিস হয়ে গেল তখন তিনি ঠিক করলেন আজ আর কলেজে যাবেন না। মিস্ত্রি ডাকিয়ে সুইচটা ঠিক করবেন যাতে আবার ভূত বিষয়ক জটিলতায় ক্লাস মিস না হয়। নিজেই মিস্ত্রি ডেকে আনলেন। সে সুইচ বদলে বিদেশি সুইচ লাগিয়ে দিয়ে গেল জার্মান সুইচ। জার্মান সুইচের কথায় মনে পড়ল ভূতটা জার্মান ভাষায় কি কি যেন বলছিল, গুটেন নাখাট জাতীয় কিছু। কি হাস্যকর ব্যাপার, কাউকে বলাও যাবে না। বিকেলে মালিবাগে তিনি তার ছোট বোনের বাসায় বেড়াতে গেলেন। আত্মীয় স্বজন কারো বাসাতেই তিনি যান না, ভালো লাগে না। একা থাকতেই ভালো লাগে, যে কারণে বিয়েটিও করেননি। এখন মনে হচ্ছে বিয়ে করলে ভালো হতো। জার্মান জানা ভূতের গল্প নিজের ছেলে মেয়েদের সঙ্গে করা যেত। একান্ত আপনজনের সঙ্গে অনেক গল্প করা যায়। তার ছোট বোন মিলি অবশ্য তার খুবই আপন। সপ্তাহে একবার তাকে না দেখতে গেলে আখলাক সাহেবের দারুণ মেজাজ খারাপ হয়। মিলির সমস্যা একটাই, দেখা হলেই বিয়ের জন্য আখলাক সাহেবকে চেপে ধরবে, ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দেবে। ভাইয়া, তুমি একা একা কি করে থাকবে? 52 বছর বয়সে এইসব কথা শুনতে ভালো লাগে না বলে মিলির বাসায় সপ্তাহে 1 দিনের বেশি তিনি যান না। তাছাড়া মিলির মেয়ে তৃণা হয়েছে মহাদুষ্টু। তৃণা তাকে বড় বিরক্ত করে। মিলি বাসায় ছিল না, তার স্বামীর সঙ্গে কোনো বিয়েতে নাকি গেছে। তবে তৃণা বাসায় ছিল। সে বড় মামা বলে এমন চিৎকার শুরু করলো যে আখলাক সাহেবের মাথা ধরে গেল। আখলাক সাহেব মিলিকে যেমন পছন্দ করেন, তার মেয়েকে তার চেয়ে বেশি পছন্দ করেন। তবে পছন্দের ব্যাপারটা প্রকাশ করেন না। বাচ্চারা একবার যদি বুঝে ফেলে কেউ তাদের পছন্দ করেছে, তাহলে তার জীবন অতিষ্ঠ করে তোলে। বিশেষ করে সে বাচ্চা যদি দুষ্ট প্রকৃতির হয় তাহলে তো কথাই নেই। তাছাড়া মিলির এই মেয়ে তার মার মতোই বেশি কথা বলে, বক বক করে মাথা ধরিয়ে দেয়। আখলাক সাহেব গম্ভীর গলায় বললেন, খবর কি রে? তৃণা হড়বড় করে বলল, মামা না, বড় মামা, আমার খবর ভালো, খুব ভালো। আজ তোমাকে যেতে দিব না। আজ তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে, সারা রাত গল্প করতে হবে, ভূতের গল্প কিন্তু। অন্য কোনো গল্প করতে পারি, ভূতের গল্প বাদে। ভূতের গল্পই শুনবো মামা। ভূতের গল্প তো কিছুতেই বলবো না। বলবে না কেন? 20 শতাব্দীর শেষ ভাগে এসে ভূতের গল্প বলা যায় না, শোনাও যায় না। শোনা যায় না কেন? শুনলে পাপ হয়। মানুষ যখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে ভাইকিং নামিয়ে সয়েল টেস্টিং করছে, তখন আমরা ভূত নামক কাল্পনিক প্রাণীর কথা ভেবে ভয় পাচ্ছি। এটা হাস্যকর। বড় মামা, আসলে তুমি কি ভূতের গল্প না জানোই না। আখলাক সাহেব একবার ভাবলেন, গত রাতের অভিজ্ঞতাটাই গল্পের মতো করে বলেন। শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। শিশুদের মনে ভয় ঢুকিয়ে দেয়া অপরাধের মতো। তিনি ঈশপের একটা গল্প শুরু করলেন।
এক ধোপার একটা গাধা ছিল। গাধাটা একদিন তার নীল মেশানো পানির গামলায় পড়ে গেল। তার গায়ের রং হয়ে গেল নীল। বড় মামা, গাধার গল্প শুনতে ভালো লাগছে না। তাহলে রাখাল বালকের গল্প শুনবি। এক রাখাল বালক মাঠে মেষ চড়াতো। সে ছিল দারুণ মিথ্যাবাদী। একদিন মজা করার জন্য বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। শিক্ষামূলক গল্প শুনতে ভালো লাগছে না মামা, অসহ্য লাগছে। আখলাক সাহেবকে বাধ্য হয়ে গত রাতের ভূতের গল্পটা বলতে হলো। তবে ব্যাপারটা যে আসলে স্বপ্ন তা তিনি খুব ভালো করে বুঝিয়ে দিলেন। বাচ্চাদের মনে কোনো খটকা থাকা ঠিক না। তৃণা বলল, মামা, আমার ধারণা আসলে কোনো ভূত তোমার কাছে এসেছিল। দেখবে আজকেও আসবে, আজকেও আপনা আপনি বাতি জ্বলবে আর নিববে। আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, আরে সুইচে গন্ডগোল ছিল, সুইচ ঠিক করা হয়ে গেছে, আজ আর কিছুই হবে না। আজ আরো বেশি হবে, ভূতটার সাহস বেড়ে গেছে তো আজ অনেক বেশি গল্প করবে, মনে হয় গান টান গাবে। ভূতের গান কেমন হয় কে জানে। আখলাক সাহেব বাসায় ফিরলেন মন খারাপ করে। গল্পটা তৃণাকে বলা ঠিক হয়নি। মেয়েটার বেশি বুদ্ধি, সে তিলকে তাল করবে, স্কুলে বান্ধবীদের বলবে। তার বান্ধবীদের মনে, বিশেষ করে দুর্বল চিত্তের যারা, তারা এই তৃতীয় ব্যাপারটা গেঁথে যাবে। এই সব জিনিস একবার মনে ঢুকে গেলে মন থেকে বের করা কঠিন হয়। খুব ভুল হয়েছে। রাতে তিনি আজ একটু সকাল সকাল ঘুমোতে গেলেন। বাতি নিভিয়ে বিছানায় ওঠার সময় মনে হলো, আজ আবার বাতি নিভবে না তো। এটা মনে হওয়াতে নিজের উপরই তার রাগ লাগলো। তিনি একজন বয়স্ক মানুষ। ভূতের ব্যাপারটা যদি তার মধ্যেই গেঁথে যায়, বাচ্চাদের ক্ষেত্রে তার পরিণাম কি ভয়াবহ হবে তা তো বোঝাই যাচ্ছে। বাতি নিভল না। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আসল ঘুমের প্রস্তুতি নিলেন। তার সামান্য আশাভঙ্গও হলো। একটু যেন মন খারাপও লাগছে। তিনি কেন জানি মনে মনে চাচ্ছিলেন বাতিটা আপনা আপনি জ্বলে উঠুক। স্যার কি জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন? কে? স্যার আমি, বিপদগ্রস্ত ভূত। গতরাতে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা হলো। যাওয়ার সময় জার্মান ভাষায় বললাম, গুটেন নাখট সিপেনজি ওয়েল। ও আচ্ছা, তুমি। আখলাক সাহেব পাশ ফিরলেন। তিনি নিশ্চিত ব্যাপারটা স্বপ্ন। স্বপ্নে যা ঘটার ঘটছে। কিছু কিছু স্বপ্ন মানুষ ঘুরে ফিরে দেখে। ছাত্রাবস্থায় তিনি প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখতেন। পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছেন, পকেটে হাত দিয়ে দেখেন কলম আনেননি। ভূতের স্বপ্ন সেরকম কিছুই হবে। তুমি তাহলে এসেছো? জি স্যার। কাল তো বাতি জ্বালাচ্ছিলে, নেভাচ্ছিলে, আজ কিছু করছো না, ব্যাপারটা কি? নতুন সুইচ লাগালেন, এই জন্য কিছু করিনি। একটা জিনিস নষ্ট করার কোনো মানে হয় না। তোমার নাম কি? ভূতটা বোধ হয় একটু হাসল। আখলাক সাহেব হাসির শব্দ শুনলেন। একেই বোধহয় বলে ভৌতিক হাসি। ভয় রক্ত জমে যাওয়ার মতো কিছু হলো না। হাসি শুনতে বরং ভালোই লাগছে, সহজ স্বাভাবিক। হাসছো কেন? ভূত সম্পর্কে মানুষের কত ভুল ধারণা, এই ভেবেই হাসছি। আপনাদের নাম আছে বলে আপনাদের ধারণা আমাদেরও নাম আছে। আসলে তা না, ভূতদের স্যার নাম থাকে না। তাই নাকি? কর্মে আমাদের পরিচয়, নামে নয়। বলো কি? সত্যি কথাই বলছি স্যার। যেমন ধরুন, বোকা ভূতদের নাম হচ্ছে বোকা 1, বোকা 2, বোকা 3, বোকা 4। যে যত বোকা তার নাম্বার তত বেশি। নাম্বার দেখেই বলে দিতে পারবেন সে কত বড় বোকা। মানুষের বেলায় এরকম কোনো ব্যবস্থা না থাকায় তার নাম থেকে বোঝা যায় না সে বোকা না বুদ্ধিমান। আমাদের ব্যবস্থা স্যার খুবই বৈজ্ঞানিক। তা তোমাদের নিয়মে তোমার নাম কি? লেখক 74। তুমি লেখক নাকি? একটু স্যার বদ অভ্যাস আছে। বদ অভ্যাস বলছো কেন? লেখক হওয়া তো সহজ ব্যাপার না। লেখক 74, তার মানে কি তুমি অনেক বড় লেখক? দু একটা ছোটখাটো পুরস্কার স্যার পেয়েছি। গত বছর পেলাম তৃতীয় শ্রেষ্ঠ পদক, লৌহ পদক। লৌহ পদক স্যার একটা বিরাল ঘটনা। লৌহ পদক পেয়ে গেছো, বলো কি? আর স্যার আমার একটা রচনা ভূত স্কুলে পাঠ্য হয়েছে, এটাও একটা বিরল সম্মান। হ্যাঁ, বিরল সম্মান তো বটেই। তুমি কি দাঁড়িয়ে আছো নাকি? বসো, চেয়ারটা টেনে বসো। এতক্ষণ তুমি তুমি করে বলায় আমার তো নিজেরই খারাপ লাগছে। আপনি স্যার লজ্জা দিবেন না। তুমি বসো, চেয়ারে বসো। চেয়ার টানার শব্দ হলো। কেউ একজন চেয়ারে বসলো। ঘর অন্ধকার বলে তিনি কিছু দেখতে পেলেন না। আখলাক সাহেব যথেষ্ট আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, ভূতত্তলে তোমার যে রচনাটা পাঠ্য সেটা কি? একটা প্রবন্ধ। নাম কি প্রবন্ধটার? মানুষদের নিয়ে লেখা প্রবন্ধ। নাম হলো ইহা মানুষ। ইন্টারেস্টিং প্রবন্ধ বলে মনে হচ্ছে। স্যার গবেষণামূলক প্রবন্ধ।
শিশু ভূতদের জন্য একটু কঠিন হয়ে গেছে। তুমি কি প্রবন্ধই লেখো না গল্প উপন্যাসও লেখো? গল্প লিখি। সম্প্রতি আমার একটা বই বের হয়েছে, মানুষের গল্প। তুমি ভূত আর তোমার সব লেখালেখি দেখি মানুষদের নিয়ে। মানুষরা যেমন ভূতের গল্প লেখে, আমিও তেমন মানুষের গল্প লিখি। দেখি একটা গল্প পড়ে শোনাও তো। তাহলে স্যার বইটা নিয়ে আসি। নিয়ে আসো দেখি। ভূত বই আনতে গেল। আখলাক সাহেব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লেন। সেই রাতে তার আর গল্প শোনা হলো না। কলেজে আখলাক সাহেবকে সবাই চেনে গম্ভীর ধরনের মানুষ হিসেবে। যারা অঙ্ক শেখায় তারা খানিকটা গম্ভীর প্রকৃতির এমনিতেই হয়ে থাকে। আখলাক সাহেব তাদের চেয়েও একটু গম্ভীর। যেদিন একটা ক্লাস থেকে তিনি ক্লাস নিয়ে বাড়ি চলে আসেন, যেদিন 2টো কিংবা 3টা ক্লাস থাকে, সেদিন ক্লাসের মাঝখানের সময় শিক্ষকদের কমন রুমে বসে খবরের কাগজ পড়েন। শিক্ষকদের গল্পগুজব হইচইয়ে কখনো অংশ নেন না, তার ভালো লাগে না। আজ একটু ব্যতিক্রম দেখালেন। কমন রুমে আখলাক সাহেব যথারীতি খবরের কাগজ পড়ছিলেন। তার পাশে বসেছেন বাংলার শিক্ষক শামসুদ্দিন আহমেদ। তিনি গল্প করছিলেন। ঠিক তার মুখোমুখি বসে লজিকের শিক্ষক দবির উদ্দিনের সঙ্গে। তারা দুজনেই খুব বন্ধু মানুষ। তবে রোজই কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বেঁধে যায়। এক একটা তর্ক শেষ পর্যন্ত রাগারাগি হাতাহাতির পর্যায়েও যায়। প্রিন্সিপাল সাহেব তাদের দুজনকে কাছাকাছি বসতে নিষেধ করে দিয়েছেন। তারপরেও তারা সামনাসামনি বসেন, সহজভাবে গল্প শুরু করেন। আরম্ভ হয় তর্ক, তর্ক থেকে গালাগালি। তাদের আজকের গল্পের বিষয় হলো নাম রাখা। শামসুদ্দিন সাহেবের স্বভাব হলো যে কোনো গল্পই করা হোক না কেন তাকে টেনে টুনে রবীন্দ্রনাথে নিয়ে যাওয়া। দবির উদ্দিনের দিন দশেক আগে একটা মেয়ে হয়েছে, তার নাম এখনো ঠিক করা হয়নি। এই প্রসঙ্গে শামসুদ্দিন সাহেব বললেন, নাম লিখে দিন মীনাক্ষী, রবীন্দ্রনাথের খুব পছন্দের নাম। দবির উদ্দিন বললেন, মীনাক্ষীর অর্থটা কি? মিনের মতো অক্ষী, অর্থাৎ মাছের মতো চোখ। আমার মেয়ের চোখ তো মাছের মতো না, দিব্যি মানুষের মতো চোখ। তার নাম মীনাক্ষী রাখবো কেন? মানুষাক্ষী বরং রাখার একটা যুক্তি আছে। রবীন্দ্রনাথের খুবই পছন্দের নাম, তিনি বুদ্ধদেব বসুর মেয়ের নাম রেখেছিলেন মীনাক্ষী। বোয়াল মাছের মতো চোখ, এটা বলার অর্থ কি? বোয়াল মাছের মতো না হলে অন্য কোনো মাছের মতো, রুই মাছের মতো কিংবা পুঁটি মাছের মতো। হ্যাঁ, রবীন্দ্রনাথের মতো মানুষ নিশ্চয়ই কোনো একটা মাছের চোখের সাথে নাম মিলিয়ে নাম রাখেননি। হেলাফেলা করে নাম রাখার মানুষ তিনিই না। তর্ক প্রায় বেঁধেই যাচ্ছে। এই পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে আখলাক সাহেব হঠাৎ বললেন, মানুষের নাম রাখার পদ্ধতির মধ্যে সমস্যা আছে। পদ্ধতিটা ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ মানে? মানুষের নাম এমনটা রাখা যেতে পারে যা থেকে তার চরিত্র সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাই। কীরকম? যেমন ধরুন, যারা বোকা, তাদের সবার নাম শুরু হবে বোকা দিয়ে, তবে নামের শেষে একটা সংখ্যা থাকবে। সেই সংখ্যা থেকে সে কতটা বোকা সেই সম্পর্কে একটা তুলনামূলক ধারণা পাওয়া যাবে। যত বোকা, সংখ্যার মান তত বেশি। যে একই সঙ্গে বোকা এবং জ্ঞানী, তার বেলা কি হবে? অনেক জ্ঞানী বোকাও তো সমাজে আছে, ওদের সংখ্যাই বরং বেশি। একটা পদ্ধতি তাদের বেলাতেও বের করতে হবে। যেমন ধরুন, বোকা 70, জ্ঞানী 40, অর্থাৎ যতটা না জ্ঞানী তার চেয়ে বেশি বোকা। শামসুদ্দিন সাহেব হা হয়ে গেলেন। এরকম অদ্ভুত কথা তিনি এর আগে শোনেননি। এতে নাম অনেক বড় হয়ে যাবে না? সংক্ষেপ করার পদ্ধতি বের করা যাবে। যেমন ধরুন, বোকা 70, জ্ঞানী 40, এটাকে সংক্ষেপে বলা যাবে বোগা 70-40। বোকার বো আর জ্ঞানীর গা নিয়ে বোগা। 70 এবং 40-এর মাঝখানে থাকছে একটা হাইফেন। বুঝতে পারছেন? পারছি। শামসুদ্দিন এবং দবিরউদ্দিন দুজনেই পুরোপুরি হকচকিয়ে গেলেন। দবিরউদ্দিন বললেন, আখলাক ভাই, আপনি কি সম্প্রতি এই নিয়ে গবেষণা করেছেন? আখলাক সাহেব জবাব দিতে পারলেন না। ক্লাসের ঘন্টা পড়ে গেছে। তিনি ক্লাসে চলে গেলেন। ক্লাস শেষ করে কমন রুমে ফিরলেন না, বাসার দিকে চলে গেলেন। কমন রুমে ফিরে এলে জানতেন যে এই 1 ঘন্টায় তার নতুন নামকরণ হয়ে গিয়েছে মিস্টার বোগা 70-40। আখলাক সাহেব আজ আবার ছোট বোনের বাসায় গেলেন। মিলি তাকে দেখে প্রায় চেঁচিয়ে বলল, তোমার কি হয়েছে দাদা? হবে কি আর হবে, কিছু হয়নি তো। একটা ভূত নাকি তোমার কাছে আসে, ত্রিনা বলছিল, জার্মান ভাষায় তোমার সঙ্গে গল্প করে। আরে না, ব্যাপারটা স্বপ্ন। এইসব আজে বাজে স্বপ্নই বা তুমি দেখবে কেন?
স্বপ্নের উপর কি কারো আর হাত আছে? আমি যে স্বপ্ন দেখতে ইচ্ছা করব সেই স্বপ্ন দেখব, তাহা তো কখনো হয় না। দাদা, আমার কিন্তু খুব খারাপ লাগছে। তুমি একা একা থাকো, এই জন্য এসব হচ্ছে। তুমি তোমার বাড়ি ছেড়ে দিয়ে আমার এখানে এসে থাকো, আমি তোমার ঘর আলাদা করে দিব। ত্রিনাকেও বলে দিব যেন কখনো আর তোমাকে বিরক্ত টিরক্ত কিচ্ছু না করে। আহা, যন্ত্রণা করিস না তো, সামান্য একটা স্বপ্ন নিয়ে। তোমার মুখও তো কেমন শুকনা শুকনা লাগছে। আখলাক সাহেব খুব বিরক্ত হলেন, কঠিন গলায় বললেন, মুখের আবার শুকনা ভেজা কি? মুখ কি তোয়ালে যে শুকনা থাকবে আবার ভেজা থাকবে? দাদা শোনো, বিয়ের ব্যাপারটা নিয়ে তুমি আরেকটু ভাবো। তোমার পায়ে পড়ি দাদা, প্লিজ। তোমার জন্য যে মহিলার কথা আমি ভেবে রেখেছি তিনি অসাধারণ একজন মহিলা। খুব অল্প বয়সে তার স্বামী মারা গিয়েছিল, তিনি আর বিয়ে করেননি। তুমি যেমন নিঃসঙ্গ, তিনিও তো নিঃসঙ্গ। তাছাড়া 52 কোনো বয়সই না। পিকাসো 82 বছর বয়সে বিয়ে করেছিলেন। তা আমি কি পিকাসো? আমায় কখনো ছবি আঁকতে দেখেছিস? শোন, এই নিয়ে আর একটা কথাও না। আখলাক সাহেবের একটিই বোন। বোনের ভালোবাসা তার কাছে অত্যাচারের মতো লাগে। এ কারণেই তিনি মিলিদের বাড়িতে কম আসেন। এটা তাকে বলাও যায় না, বললে মনে কষ্ট পান। দাদা, রাতে কি খাবে? রাতে কিছু খাবো না। এটা তুমি কি বললে দাদা? তোমাকে আমি না খাইয়ে রাতে ছেড়ে দেব? ওই দিন এলে আমি ছিলাম না, বিয়ে বাড়িতে গিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে বান্দরের মতো একটা ছেলেকে বিয়ে করেছে। কথাও বলে বান্দরের মতো কিচকিচ করে, আবার প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা চন্দ্রবিন্দু লাগায়। মনে হয় নাকে প্রবলেম আছে। আমাকে দেখে বলে, আফা ভালো আছেন? তুই আমাকে চিনিস না, জানিস না, আমার সঙ্গে তোর এত কিসের কথা? আখলাক সাহেব বড়ই বিরক্ত হচ্ছেন। মিলি একবার কথা শুরু করলে আর থামে না। ছেলেমেয়েরা মাকে দেখে শেখে। তৃণা মার স্বভাব পাচ্ছে, এটা অত্যন্ত আশঙ্কার কথা। তবে মিলির স্বামী আবু তাহের কথা একেবারেই বলে না। তার বাক্যালাপ হ্যাঁ হুর মধ্যে সীমাবদ্ধ। এটা আশার কথা। সবাই কথা বললে এ বাড়িতে আসাই সমস্যা হতো। আবু তাহের ডাক্তার, এমআরসিপি। হাসপাতালের বাইরে তার পসার এমন যে সে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না। বাড়িতে সে বিশ্রাম করতে আসে বলেই বোধহয় কথাবার্তা বলে, অকারণ পরিশ্রম আর করে না। সারাক্ষণ কেমন যেন একটা ঝিম ধরে থাকে। রাতে আখলাক সাহেবকে খেতে যেতে হলো। মিলি শখ করে রেঁধেছে। সাধারণ খাওয়া না, পোলাও কোরমা। পোলাও হয়েছে শক্ত চাল চাল। কোরমা লবণের জন্য মুখে দেয়া যাচ্ছে না। এত আগ্রহ করে রেঁধেছে, কিছু বলাও যাচ্ছে না। শুধু আবু তাহের মুখ শুকনো করে বলল, আবার তুমি রেঁধেছ? রান্নার জন্য বাবুর্চি তো আছে, নিজে রাঁধতে গেলে কেন? দাদা এসেছে, আমি রাঁধবো না তো কি পাড়ার লোক এসে রেঁধে দিয়ে যাবে? বাবুর্চির রান্না আমি দাদাকে খাওয়াবো? তোমার খেতে ইচ্ছা না হলে খেও না। আমি তো তোমার পায়ে ধরে স্বাধীনই যে খেতেই হবে খেতেই হবে। কেন, খেতে কি খারাপ হয়েছে? না, খেতে ভালো হয়েছে, তবে পোলাও মুখে নিয়ে অনেকক্ষণ ধরে চাবাতে হয়। এতক্ষণ চাবানোর আসলে ধৈর্য থাকে না। মিলি স্বামীর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে নিজেকে সামলে নিল। ভাইয়ের পাতে পোলাও তুলে দিতে দিতে বলল, দাদা, যে ভূতটা তোমার কাছে আসে তার নাম কি? আখলাক সাহেব মনের ভুলে বলে ফেললেন, ওর নাম লেখক ৭৪। ভূতের প্রসঙ্গটা তিনি আনতে চাচ্ছিলেন না, তারপরেও এসে গেল। মিলি কিছু বলার আগে আবু তাহের বলল, ভূতের কি নাম বললেন? লেখক ৭৪। এটা কি ধরনের নাম? ভূত সমাজের নাম রাখার এই ধারা। আমরা এই ধারার সঙ্গে পরিচিত নই বলে আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে। ওদের কাছেও ঠিক এমনইভাবে আমাদের নামগুলি খুব হাস্যকর লাগে। হাস্যকর নাম তো আমাদের আছেই। আমার এক বান্ধবী তার ছেলের নাম রেখেছে গুলকি। আমি বললাম, কি রে, এত নাম থাকতে গুলকি নাম রাখলি কেন? সে কিছু বলে না, শুধু হাসে। তাহের একবার বিরক্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালো, যে দৃষ্টির অর্থ হলো চুপ করো তো, সব কিছুতে কথা বলবে না। মিলি সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আমাদের পাশের বাড়ির কাজের মেয়েটার নাম কি জানো দাদা? তার নাম তক্তি বেগম। একটু চুপ করবে? ভাইজানের সঙ্গে একটা জরুরি কথা বলছি। আমিও জরুরি কথাই বলছি, আমার কথাগুলি কম জরুরি না। তোমার জরুরি কথাগুলি একটু পরে বলো, আমারটা শেষ করে নেই। তুমি তো একবার কথা শুরু করলে শেষ করতে পারো না, নদীর স্রোতের মতো চলতেই থাকে। ভাইজান, আপনার এই ভূতের ব্যাপারটা ঠিক কি বলুন তো? আমি ভাষা ভাষাভাবে শুনলাম, সত্যি কি কিছু দেখেছেন? বুঝতে পারছি না, মনে হয় স্বপ্ন। রোজই দেখছেন? পরপর দুরাত দেখলাম, মনে হয় আজও আবার দেখব।
আজ রাতে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবেন। যাবার সময় আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাবেন। বিছানায় যাবার আধা ঘন্টা আগে খাবেন। ওষুধ খাবার পর ঠান্ডা গ্লাস পানি খাবেন। রোজ রোজ ভূত দেখা কোনো কাজের কথা না। শেষ পর্যন্ত একটা মানসিক সমস্যা হয়ে যাবে। শুরুতেই সাবধান হওয়া ভালো। তুমিও তো দেখছি কথা শেষ করতে পারছো না, বকবক করেই যাচ্ছ। আর করব না, এখন তুমি শুরু করতে পারো। দাদা, তুমি আমাকে ভূতের ব্যাপারটা ভালো মতো বলো তো। ভালো মতো বলার কিছুই নেই, দুঃস্বপ্ন আর কিছুই না। দাদা, তুমি পেট ঠান্ডা রাখবে। পেট গরম হলেই লোকজন দুঃস্বপ্ন দেখে। একবার কি হয়েছে শোনো। আমি মুনার জন্মদিনের পার্টিতে গিয়ে এক গাদা ভাজাভুজি খেয়েছি। বাসায় এসে আবার খাসির মাংস দিয়ে ভাত খেলাম। পেট হয়ে গেল গরম। রাতে স্বপ্নে দেখে কি লক্ষ লক্ষ পিঁপড়া খুবলে খুবলে আমার গায়ের মাংস খেয়ে ফেলছে। কি যে ভয়ঙ্কর স্বপ্ন, এখনও মনে হলে গায়ের সব লোম খাড়া হয়ে যায়। তুমি দাদা এখন থেকে সহজপাচ্য খাবার খাবে, মশলা একেবারে দেবেই না। পেঁপে পেটের জন্য ভালো, চেষ্টা করবে রোজই পেঁপে খেতে। পেঁপে সিদ্ধ করে বেটে একটু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সঙ্গে সর্ষে বেটে দিতে বলবো, নতুন সর্ষে, পুরনোটা দিলে তিতা লাগবে। আবু তাহের 6টা ঘুমের ট্যাবলেট দিলেন। প্রতি রাতে শোয়ার আগে 2টা করে খেতে হবে। আখলাক সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভূত প্রেত এইসব নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না ভাইজান। ভূত প্রেতের সময় আমরা পার করে এসেছি। আখলাক সাহেবকে এইসব কথা বলা অর্থহীন। ভূত প্রেতের সময় যে আমরা পার করে এসেছি তা তার থেকে বেশি কেউই জানেন না। অথচ তার কপাল এমন যে উপদেশগুলি তাকে শুনতে হচ্ছে। যে ভূতটার কথা বলেছেন সেটা দেখতে কেমন? দেখিনি তো কখনো, ঘর অন্ধকার থাকে, কাজেই দেখা হয়নি। ও আচ্ছা, ভূতটাকে যে এখনো দেখিনি সেটাই আমার কাছে একটা খটকা হয়ে দাঁড়িয়েছে। কীরকম? স্বপ্ন হলে ভূতটাকে দেখতে কোনো অসুবিধা ছিল না। ভূত টুত এইসব স্বপ্নেই বেশি দেখা যায়, অথচ এখনও দেখলাম না। স্বপ্ন অনেক রকম হয় ভাইজান, স্বপ্নে শুধু স্বপ্নও শোনা যায়। আচ্ছা, কেমন শব্দ? অনেক ধরনের শব্দ। তাও ঠিক, এটা হচ্ছে 20 শতাব্দী। আমরা এই শতাব্দীর প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। চাঁদে মানুষ নেমে গেছে, মঙ্গল গ্রহে খুব শিগগিরই নামবে। আমাদের স্পেস প্রোব পায়োনিয়ার সৌরমণ্ডলের সীমানা ছাড়িয়ে চলে গেছে। আমরা ভাইরাস প্রায় জয় করতে চাচ্ছি। এই সময় আপনার মতো শিক্ষিত একজন মানুষ। আখলাক সাহেব দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, তাহের যে মিলির চেয়ে কম কথা বলে তা তো না, বরং বেশিই বলে। মিলির কারণে কথা বলার সুযোগ পায় না বলে বোধহয় বলতে পারে না। খুবই খারাপ লক্ষণ। যেসব ডাক্তার বকবক করে তাদের পসার হয় না। বুঝলেন ভাইজান, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়বেন, লম্বা ঘুম দেবেন। ভূতের কথা মনে স্থান দেবেন না। একটা কথা মনে রাখবেন, ভূতের বাস হচ্ছে মানুষের মনে। ভুল বললাম, আসলে মন বলেও কিছুই নেই। যদি আমরা কথায় কথায় মন বলি, আসল জিনিস হচ্ছে মস্তিষ্ক, দ্য ব্রেইন। ভূতের বাস হচ্ছে আমাদের ব্রেইনে, মস্তিষ্কে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা, খেয়াল রাখবো। হ্যাঁ আচ্ছা, আর প্রয়োজনে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনাকে নিয়ে যাব, আমার বন্ধু মানুষ। আচ্ছা ঠিক আছে ভাইজান, কি বললাম মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। রাতে তিনি ঘুমের ওষুধ খেলেন, ঠান্ডা 1 গ্লাস পানি খেলেন। ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর ঘুমোতে যাবার কথা। তার আগেই ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। খুব কড়া ওষুধ বোঝাই যাচ্ছে। 2টা না খেয়ে 1টা খেলেই হতো। তিনি বিছানায় গেলেন প্রায় চোখ বন্ধ করে। বালিশে মাথা রাখতে না রাখতেই তার ঘুম কেটে গেল। চোখে এখন আর 1 ফোঁটা ঘুম নেই। অবশ্য তার ক্ষীণ সন্দেহ হতে লাগলো যে তিনি আসলে ঘুমিয়ে পড়েছেন, তবে স্বপ্নে দেখছেন যে জেগে আছেন। স্যার কেমন আছেন? আখলাক সাহেব পাশ ফিরলেন। কিছু দেখা যায় না, চারদিক ফাঁকা। ওই দিনের জন্য স্যার খুবই লজ্জিত। ওই দিন কি হয়েছিল? আপনি আমার লেখা পড়তে চাইলেন, আমার নিয়ে আসতে দেরি হলো। এসে দেখি আপনি আরাম করে ঘুমাচ্ছেন, আর আপনাকে জাগালাম না। আপনার আবার সকালে ক্লাস থাকে। লেখা স্যার আজ নিয়ে এসেছি। কোনটা এনেছো? অনেকগুলি এনেছি। তোমরা কি বাংলা ভাষাতেই লেখো? আমরা স্যার বাঙালি ভূত, আমরা বাংলা ছাড়া কিসে লিখব? ভূত ভাষা বলে কিছু নেই তাহলে? জি না। ও, কথা বলার সময় তোমরা শুধু চন্দ্রবিন্দু বেশি ব্যবহার করো, তাই না? এটাও স্যার আপনাদের ভুল ধারণা। আপনারা ভূতের গল্প লেখার সময় ভূতের মুখে চন্দ্রবিন্দু দেন।
ভূত বলে আমারে মাছ দেন, এটা স্যার ঠিক না। কারণ নাকে যখন সমস্যা থাকে তখন সে চন্দ্রবিন্দু ব্যবহার করে নাকে কথা বলে। আমাদের নাকই নেই। তোমাদের নাক নেই নাকি? জি না স্যার, আমরা তো আসলে বাতাসের তৈরি, বাতাসের আবার নাক কি? আমাদের সম্পর্কে আসলে আপনারা কিছুই জানেন না, না জেনেই গল্প লেখা হয়। অথচ আমাদের দেখুন, মানুষদের সম্পর্কে আমরা প্রতিটি লেখার পেছনে আছে দীর্ঘদিনের রিসার্চ। ইহা মানুষ প্রবন্ধটা লেখার জন্য আমাকে 10 বছর নির্লস গবেষণা করতে হয়েছে। বলো কি, প্রবন্ধটা কি স্যার পড়ব? পড়ো। মানুষ হলো 20 আঙুল বিশিষ্ট প্রাণী। 20টি আঙুলের ভেতর সে মাত্র 10টির ব্যবহার জানে। বাকি 10টি আঙুল যাদের অবস্থান পায়ে, তাদের ব্যবহার সে জানে না। পায়ের আঙুলের আবার ব্যবহার কি? অবশ্যই ব্যবহার আছে। প্রকৃতি আঙুল দিয়েছে যখন, তখন ব্যবহারও দিয়েছে। মানুষ তা জানে না, জানার চেষ্টাও করে না। আখলাক সাহেব কিছু না বলেই চুপ করে গেলেন। অন্যকে দোষ দিয়ে লাভ কি? তিনি নিজেও কোনোদিন জানার চেষ্টা করেননি। স্যার কি ঘুমিয়ে পড়েছেন? না। মানুষের জ্ঞান বুদ্ধির এই সীমাবদ্ধতার কারণ কি জানেন? না। একটাই কারণ, মানুষ 2 পায়ে হাঁটে। মানুষ 4 পায়ে হাঁটলে তার জ্ঞান বুদ্ধির কোনো সীমা থাকতো না। এই জাতীয় উদ্ভট কথা আমাকে বলবে না। মানব জাতির এই যে উত্থান, তার কারণ হঠাৎ একদিন আমরা গাছ থেকে নেমে হাঁটার চেষ্টা করতে লাগলাম। সেই চেষ্টা না করলে এখন আমাদের গাছে গাছে বানর হয়ে ঝুলতে হতো। আসল ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি স্যার, মানুষ 2 পায়ে হাঁটে, তাকে ব্যালেন্স রাখতে হয়। মানুষের ব্রেইনের বেশিরভাগই খরচ হয়ে যায় ব্যালেন্স রাখার হিসাব নিকাশে। প্রতিনিয়ত ব্রেইনকে এই হিসাব করতে হচ্ছে। এই হিসাব কঠিন ও জটিল হিসাব। মানুষ যদি 4 পায়ে হাঁটতো তাহলে তার মস্তিষ্কে চাপ থাকতো অনেক কম, সে তার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারত। আখলাক সাহেব কিছু বললেন না। ভূতের যুক্তি তিনি ফেলে দিতে পারছেন না, আবার যুক্তি মেনেও নিতে পারছেন না। তিনি অস্বস্তি ঝেড়ে ফেলার জন্য কয়েকবার শুকনো ধরনের কাশি কাশলেন। স্যার, আপনার অস্বস্তিতে কাশাকাশি করার দরকার নেই, আমি সত্যি কথাই বলছি। আমরা যদি এখন 2 পায়ে না হেঁটে 4 পায়ে হামাগুড়ি দিতে শুরু করি, হ্যাঁ স্যার, তখন স্যার জ্ঞান বুদ্ধিতে আপনাদের নাগাল পাওয়া সমস্যা হবে। আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। তবু ব্যাপারটা যেন একটু হাস্যকর। নতুন সব জিনিসই স্যার হাস্যকর। মানুষ যখন প্রথম জুতা পায়ে দিল তখন সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছে। আর আজ আপনি খালি পায়ে কলেজে ক্লাস নিতে যান, আপনাকে নিয়ে হাসাহাসি শুরু হবে। ভুল বললাম স্যার? না, ভুল বলনি। স্যারের কি ঘুম পেয়ে গেছে নাকি? বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এতক্ষণ যা ঘটছে পুরোটাই স্বপ্নে ঘটেছে। এরকম মনে হওয়ার কারণ কি? 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম তো। আচ্ছা, ভালো কথা। ভূতেরা কি স্বপ্ন দেখে? দেখে, তাদের সবই দিবা স্বপ্ন। এরা দিনে ঘুমায় তো, তাই দিবা স্বপ্ন। স্যারকে একটা কবিতা শুনবেন? কবিতা? মানুষ নিয়ে একটা ছড়ার মতো লিখেছিলাম। সাপ্তাহিক ভূত পত্রিকার বর্ষশুরু সংখ্যায় ছাপা হয়েছিল। স্যার পড়ব? পড়ো। মানুষ হুস হুস, ভুসতুস মানুষ, খুসখুস ফুসফুস মানুষ, ঠুব্বুস ভুব্বুস মানুষ, হাঙ্কুস পাঙ্কুস মানুষ, মানুষ। কবিতা চলতেই থাকলো। সুরেলা গলার কবিতা শুনতে শুনতে আখলাক সাহেব গভীর ঘুমে তলিয়ে গেলেন। তবে ঘুমের মধ্যেও কবিতা চলতে থাকলো। মানুষ হুসহুস তুসতুস, মানুষ খুসখুস ফুসফুস, মানুষ ঠুব্বুস ভুব্বুস। সিটি কলেজের প্রিন্সিপাল ইমরান সুবহানের ঘরে আখলাক সাহেবের ডাক পড়েছে। আখলাক সাহেব কারণটা ঠিক ধরতে পারছেন না। বিশেষ কোনো জরুরি কারণ ছাড়া ইমরান সাহেব কোনো শিক্ষককে তার ঘরে ডাকেন না। ইমরান সাহেব মানুষটা রাশভারী ধরনের, পুরোনো কালের প্রিন্সিপালদের মতো হাবভাব। শুধু ছাত্র না, শিক্ষকরাও তাকে ভয় পান। তিনি অকারণে কাউকে নিজের ঘরে ডেকে পাঠান না। যখন ডেকে পাঠান তখন বুঝতে হবে বিশেষ কিছু ঘটে গেছে, ভয়ঙ্কর কিছু। আখলাক সাহেব ঠিক বুঝতে পারছেন না তার ক্ষেত্রে সেই ভয়ঙ্কর কিছুটা কি। ইমরান সাহেব চিঠি লিখছিলেন। লেখা বন্ধ রেখে হাসি মুখে বললেন, আখলাক সাহেব বসুন। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, আপনাদের সঙ্গে তো সামাজিক সৌজন্যের কথাবার্তাও হয় না, এমন ব্যস্ত থাকি। তা খবর কি বলুন তো? খবর ভালো। ক্লাস চলছে কেমন? জি ভালো। চা খাবেন? জি না। খান, আমার সঙ্গে 1 কাপ চা খান। ইমরান সাহেব বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। আখলাক সাহেব বললেন,
স্যার, আপনি কি আমাকে বিশেষ কিছু বলার জন্য ডেকেছেন? না, বিশেষ কিছু না। আচ্ছা, ভালো কথা, আপনি নাকি সেকেন্ড ইয়ারের ছাত্রদের বলেছেন মানুষের দুপায়ে হাঁটা উচিত না, চার পায়ে হামাগুড়ি দেওয়া উচিত। এরকম কিছু কি আপনি আসলেই বলেছেন? জি, বলেছি। হ্যাঁ, রসিকতা করে নিশ্চয়ই বলেছেন। আমাদের সমস্যা হচ্ছে কোনটা রসিকতা আর কোনটা রসিকতা না সেটা ধরতে পারি না কেউই। সিরিয়াস বিষয়গুলিকে রসিকতাই মনে করি, আর রসিকতার বিষয়গুলিকে সিরিয়াসভাবে নিয়ে নিই। আইকিউ কম হলে যা হয়, জাগতিকভাবেই আমাদের আইকিউ অত্যন্ত কম। আমি স্যার রসিকতা করিনি। ইমরান সাহেবের মুখ হা হয়ে গেল। চা চলে এসেছে। তিনি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আপনি ছাত্রদের হামাগুড়ি দিতে বলেছেন? জি না, হামাগুড়ি দেওয়ার উপকারিতাটা বলেছি। তা কি উপকারিতা? আখলাক সাহেব উপকারিতা ব্যাখ্যা করলেন, সুন্দর করেই ব্যাখ্যা করলেন। ইমরান সাহেব অবাক হয়ে শুনলেন। একসময় গলা খাকারি দিয়ে বললেন, আপনার যুক্তি ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে, তবে ব্যাপার হচ্ছে কি, একেবারে রেভলিউশনারি ধারণার ব্যাপারে আমাদের অনেক সাবধান হতে হবে। আজ আপনার কথা শুনে কলেজের সব ছাত্রছাত্রী যদি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে শুরু করে, সেটা কি ভালো হবে? আখলাক সাহেব কিছু বললেন না, শান্ত মুখে চায়ের কাপে চুমুক দিলেন। ইমরান সাহেব বললেন, ক্লাসে বক্তৃতায় এইসব আমার মনে হয় না বলাই ভালো। তাছাড়া আপনার বিষয় হচ্ছে অঙ্ক, হামাগুড়ি তো আপনার বিষয় না। আপনি তো আর ড্রিল টিচার না, ঠিক না? জি স্যার। আবার শুনলাম মানুষের নামকরণ পদ্ধতিটাও নাকি আপনার কাছে ত্রুটিপূর্ণ বলে মনে হচ্ছে। আমরা যেভাবে নাম রাখি তাতে চট করে কিছু বোঝা যায় না। মানুষের নাম এমন হওয়া উচিত যেন নাম শুনেই বলে দেওয়া যায় মানুষটা বোকা না জ্ঞানী, বুদ্ধিমান না ধূর্ত। রাসায়নিক যৌগগুলির নাম যেমন শোনা মাত্র বোঝা যায় ব্যাপারটা কি। 1 থেকে 3 বিউটাডাইন বললে আমরা জেনে যাই 1 ও 3 পজিশনে ডাবল বন্ড আছে। ও আচ্ছা। স্যার, আমি কি এখন উঠব? বসুন, আর একটু বসুন। আখলাক সাহেব দাঁড়িয়ে পড়েছিলেন। প্রিন্সিপাল সাহেবের কথায় আবার বসলেন। ইমরান সাহেব বললেন, আপনার তো অনেক ছুটি পাওনা আছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে ঘুরে আসুন না কেন? ছুটির কোনো প্রয়োজন দেখছি না স্যার। ছুটির প্রয়োজন দেখবেন না কেন? ছুটির প্রয়োজন আছে। নগর জীবনের প্রবল চাপে আমাদের ভেতর নানান সমস্যা দেখা দেয়। এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মাঝে মাঝে ছুটি নেওয়া খুব জরুরি। ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। আপনি ছুটির দরখাস্ত করুন। আপনার ছুটি তো পাওনা আছে, আছে না? জি স্যার, আছে। তাহলে আর সমস্যা কি? আপনি এক কাজ করুন, সমুদ্র দেখে আসুন। রোগ সারানোর সমুদ্রের মতো কিছু হয় না। স্যার, আমার তো কোনো রোগ নেই। জানি, সুস্থ মানুষের জন্য সমুদ্র আরও বেশি সুফলদায়ক। ইমরান সাহেব বেল টিপে বেয়ারাকে ডাকলেন, ছুটির ফর্ম আনতে বললেন। আখলাক সাহেবকে 7 দিনের ছুটি নিয়ে প্রিন্সিপাল সাহেবের ঘর থেকে বেরোতে হলো। আখলাক সাহেব খুবই বিরক্ত বোধ করছেন। এই 7 দিন তিনি ঘরে বসে থেকে কি করবেন? পাহাড়, সমুদ্র এইসব বিষয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। মিলিদের সঙ্গে একবার সমুদ্র দেখতে গিয়েছিলেন। সমুদ্রের গর্জন শুনে মাথা ধরে গেল। রাতে আর ঘুম আসে না। গাদাখানিক পানি দেখার জন্যে লোকজন কি মজা পায় কে জানে। তিনি টিচার্স কমন রুমে এসে বসলেন। হঠাৎ লক্ষ্য করলেন সবাই যেন কেমন কেমন দৃষ্টিতে তাকে দেখছে। শামসুদ্দিন সাহেব গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন আখলাক সাহেব? ভালো। 7 দিনের ছুটি নিয়েছেন শুনলাম। হ্যাঁ। সমুদ্র দেখতে যাচ্ছেন? আখলাক সাহেব ভেবে পেলেন না তার ছুটির খবরটা ইতিমধ্যে জানাজানি হলো কিভাবে। তিনি তো কাউকে কিছু বলেননি। শামসুদ্দিন সাহেব বললেন, আপনার হামাগুড়ি থিওরি শুনলাম, বেশ অসাধারণ, বৈপ্লবিক বলা যেতে পারে। আপনার সেরকম মনে হচ্ছে? অবশ্যই মনে হচ্ছে। থিওরি অফ রিলেটিভিটির পর এমন বৈপ্লবিক ধারণা আর আছে? কি বলবে না বলবে তা নিয়ে মাথা ঘামাবেন না। লোকে আপনাকে পাগল ভাবলেও আপনি কেয়ার করবেন না। গ্যালিলিও যখন বললেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন অনেকেই তাকে পাগল ভেবেছিল। মহান থিওরির প্রচারকরা সবসময় পাগল হিসেবে চিহ্নিত হয়েছেন। গ্রেট ট্র্যাজেডি। দবিরউদ্দিন বললেন, আপনার থিওরি আমার কাছেও গ্রহণযোগ্য মনে হচ্ছে। শুধু একটাই সমস্যা, আমাদের 2 জোড়া করে জুতা লাগবে। পায়ের জন্য 1 জোড়া, আবার হাতে পরার জন্য আরেক জোড়া। হাতে পরা জুতার অন্য একটা নাম থাকা দরকার, হুতা। নাম দিলে কেমন হয়? পায়েরটা জুতা আর হাতেরটা হুতা।
আখলাক সাহেবের সন্দেহ হলো এরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। তার মন বিষণ্ণ হলো। তিনি কাউকে নিয়ে রঙ্গরসিকতা করেন না, তারা কেন তাকে নিয়ে করবে? শুধু হাতের জুতা থাকলেই হবে না, হাঁটুর জন্য কিছু একটা দরকার। হামাগুড়ি দেওয়ার জন্য হাঁটু মাটিতে লাগে, চামড়া বা প্লাস্টিকের টুপি জাতীয় কিছু লাগবে হাঁটুর জন্যে। এইসব সমস্যা সমাধান করতে হবে। আর একটা বড় সমস্যার কথা আপনারা চিন্তাই করছেন না। ঈদের সময় রাস্তাঘাটের ভিড় লক্ষ্য করেছেন? 4 পায়ে হাঁটলে অনেকখানি জায়গা নেবে। ভিড়ের অবস্থাটা হবে কি? এর একটা ভালো দিকও আছে। ছোট বাচ্চা কাচ্চারা ঘোড়ার মতো পিঠে বসে থাকবে, এরা ঘ্যান ঘ্যান করবে না, আনন্দে থাকবে। ঘোড়ার পিঠের হাতির হাওদার মতো একটা হাওদা থাকলে বাচ্চারা আর পড়ে যাবে না। বেল্ট দিয়ে হাওদা কোমরের সঙ্গে বাঁধা থাকবে। আখলাক সাহেব উঠে দাঁড়ালেন। এইসব কথাবার্তা শুনতে তার আর ভালো লাগছে না। আগামী 7 দিন তার কিছু করার নেই, ভাবতেই খারাপ লাগছে। বাসায় ফিরতেও ইচ্ছা করছে না। আচ্ছা, লোকজন কি তাকে পাগল ভাবতে শুরু করেছে? পাগলের কোনো আচরণ কি তিনি করছেন? মনে তো হয় না। অবশ্য তিনি কোনো পাগলকে ভালোভাবে লক্ষ্য করেননি। ছোটবেলায় মামার বাড়িতে একটা পাগল আসতো, তাকে দেখে দৌড়ে ঘরে পালাতেন। তার আচার আচরণ ভালো মতো দেখা হয়নি। একটা বড় ভুল হয়েছে। এখন থেকে পাগল দেখলে খুব ভালো করে লক্ষ্য করতে হবে, দূর থেকে লক্ষ্য করা, কাছে যাওয়া যাবে না। তিনি কুকুর এবং পাগল এই 2 জিনিসকে বড়ই ভয় পান। আখলাক সাহেব ঠিক রাত 9টায় ভাত খান। রাতে আমিষ খান না, সামান্য ভাত, একটা ভাজি আর ডাল। বয়সের সঙ্গে সঙ্গে আমিষের পরিমাণ কমিয়ে দিতে হয় বলে কোথায় যেন পড়েছিলেন। তিনি তা মেনে চলছেন। মোতালেব ভাত নিয়ে এসে অবাক হয়ে দেখল আখলাক সাহেব বিছানার উপর 4 পায়ে ঘোড়ার মতো দাঁড়িয়ে আছেন। ঘোড়া যেভাবে কোমর নাড়ায় তিনিও মাঝে মাঝে সেভাবে কোমর নাড়াচ্ছেন। আপনার কি হইছে? কিছু হয়নি। আপনার ঘোড়া হইছেন কেন? আখলাক সাহেব ঠিক হয়ে বিছানায় বসলেন। তিনি যে হামাগুড়ির মতো করছিলেন নিজেও বুঝতে পারেননি। ব্যাপারটা ঠিক হয়নি, নিজের উপরেই রাগ লাগছে। কি হয়েছে আপনার, বলেন না কেন? বললাম তো কিছু হয়নি। এটা হচ্ছে এক ধরনের ব্যায়াম, চিন্তা শক্তি বাড়াবার ব্যায়াম। ও আচ্ছা, এখন থেকে তুইও ব্যায়াম করবি, রোজ 2 ঘন্টা করে। মোতালেবের মুখ হা হয়ে গেল। আখলাক সাহেব উৎসাহিত গলায় বললেন, তোর ব্রেইন বলে তো কোনো পদার্থ নেই। 1 বছর চেষ্টা করে অক্ষর জ্ঞান করাতে পারলাম না। এই ব্যায়ামের পরে দেখবি ফটাফট অক্ষর শিখে ফেলবি। আজ থেকেই শুরু কর। মোতালেবকে খুব আগ্রহী মনে হলো না, বরং তাকে চিন্তিত মনে হলো। তবে আখলাক সাহেব খুবই আগ্রহ বোধ করছেন। ভূত যা বলছে তা সত্যি কিনা তা পরীক্ষা করার একটা সুযোগ পাওয়া গেল। মোতালেব, জি খালুজান। সকালে 1 ঘন্টা আর সন্ধ্যায় 1 ঘন্টা, 2 ঘন্টা 4 পায়ে থাকবি। যে ইচ্ছা। আখলাক সাহেব খেতে বসেছেন, আরাম করে খাচ্ছেন। মোতালেব বিমর্ষ মুখে তার খাওয়া দেখছে। আখলাক সাহেব বললেন, 4 পায়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকার দরকার নেই। ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবি, 4 পায়ে যাবি। মাইনসে পাগল কইব। পাগল বলবে কেন? এর মধ্যে পাগল বলার কি আছে? উল্টাপাল্টা কাম করলে লোকে পাগল কয়। উল্টাপাল্টা কাজ মানে কি? এই ধরেন ভাত খাওয়ানোর সময় পাগল করে কি, আগে বেবাক তরকারি খায়া ফেলায়, পরে হুদা ভাত কপাইয়া খায়। আখলাক সাহেব অস্বস্তির সঙ্গে লক্ষ্য করলেন তিনি নিজেও ভাজি আগে খেয়ে ফেলেছেন, ভাতে এখনো হাত দেননি। ব্যাপারটা অন্য মনস্কতার জন্য হয়েছে তা বলাই বাহুল্য। তবুও খানিকটা অস্বস্তি লেগেই রইল। তার খিদে নষ্ট হয়ে গেল। তিনি এক চুমুকে ডালের বাটি শেষ করে ফেললেন। তার অস্বস্তি আরও বাড়ল। ভাত রেখে ডাল ভাজি সব খেয়ে ফেলেছেন, এর মানে কি? তার মনটাই খারাপ হয়ে গেল। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন? মাথা এলোমেলো হয়ে যাচ্ছে? ভূত বলে যাকে দেখছেন সে কি তার উত্তপ্ত এলোমেলো মস্তিষ্কের কল্পনা? মোতালেব, যে খালুজান। তুই কি ভূত বিশ্বাস করিস? অবশ্যই করি, না করণের কি আছে? সাইড দিক কিলবিল করতেছে ভূতে। বলিস কি? মানুষ যেমন আছে নানান পদের, ভূতও আছে নানান পদের। বাড়ির কোনার থাকে এক ভূত, তারে কয় কুনি ভূত। দরজার সিপাত থাকে এক কিসিমের ভূত, তার নাম সিপা ভূত। আছে কন্দ কাটা, আছে মেসো ভূত। চুপ কর, চুপ কর। যে আচ্ছা, চুপ করলাম। ভূত বলে জগতে কিছু নেই, বুঝলি? যে বুঝছি। যা এখন থালা বাসন নিয়ে সামনে থেকে যা। যে আচ্ছা।
মোতালেব বিমর্ষ মুখে সরে গেল। সে খুবই চিন্তিত বোধ করছে। আখলাক সাহেব একটা রুটিনের মতো করেছেন। রাতে ঘুমাতে যাবার আগে বাতি নিভিয়ে 4 পায়ে বিছানায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন। মাঝে মাঝে বিছানার এই মাথা থেকে ও মাথায় যান, আবার কখনো কখনো এক জায়গায় ঘুরপাক খান। এতে তার শরীরটা বেশ হালকা ও ঝরঝরে লাগে। আশ্চর্য হওয়ার মতো ঘটনা তো বটেই। শরীরের ভর 2 পায়ে না থেকে 4টে পায়ে চলে যাওয়ার মোটামুটি আরামবোধ হয়। এভাবে থাকলে চিন্তাশক্তি ভালো হয়। আসলেই হয় কি না তাও তিনি পরীক্ষা করছেন। পরীক্ষার ফল সম্পর্কে তিনি এখনও নিশ্চিত হতে পারেননি, তবে স্মৃতিশক্তি এই অবস্থায় বাড়ে বলে তার ধারণা। ছোটবেলায় স্কুলে পড়া অনেক কবিতা তার এই অবস্থায় মনে পড়ে, যা অন্য সময় মনে পড়তো না। ক্লাস 10-এ মাইকেলের খটমটে কবিতা মেঘনাদ বধের একটা অংশ পাঠ্য ছিল। কোনো দিন সেটা তিনি মুখস্থ করার চেষ্টা করেননি, প্রয়োজনও বোধ করেননি। 4 পায়ে থাকা অবস্থায় হঠাৎ সেই কবিতা তার মনে পড়ে গেল। তিনি গম্ভীর গলায় আবৃত্তিও শুরু করেছিলেন। তিনি পুরো কবিতাটাই বোধহয় বলতে পারতেন, কিন্তু তার আগে মোতালেব এসে ঘরে ঢুকে বাতি জ্বেলে দিল এবং চোখে মুখে রাজ্যের ভয় নিয়ে তার দিকে তাকালো। আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, কি চাস? কিছু চাই না, আপনি করেন কি? কি করি সে তো দেখতেই পাচ্ছিস। রিল্যাক্স করছি, ঘুমাবার আগে সামান্য এক্সারসাইজ। যা, বাতি নিভিয়ে চলে যা, গাধার মতো তাকিয়ে থাকিস না। যে আচ্ছা। ঘুমোবার আগে 4 পায়ে থাকার ব্যাপারটায় হয়তো সামান্য হাস্যকর দিক আছে, তবে এটাকে এক্সারসাইজ হিসেবে নিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। ইয়োগার অনেক আসন আছে খুবই হাস্যকর। মাথা নিচে, ঠ্যাং আকাশে, সেই ঠ্যাং দিয়ে আবার সাইকেল চালানোর ভঙ্গি করা। লোকজন সেটাকে হাস্যকর মনে করে না, কারণ ব্যায়াম হিসেবে ইয়োগা চালু হয়ে গেছে। 4 পায়ে দাঁড়িয়ে থাকলে হাসির ব্যাপার হয়ে যায় আশ্চর্য। আখলাক সাহেবের মনে হলো 4 পায়ের ব্যাপারটাকে ব্যায়াম হিসেবে চালু করতে পারলে কেউ এটাকে হাস্যকর আর মনে করবে না, বরং এটাকেই তখন স্বাভাবিক ধরে নেবে। সেই ক্ষেত্রে এই ব্যায়ামের একটা নাম দিতে হবে। কি নাম দেয়া যায়? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলা যাবে না, হ্যান্ড ফ্রি না, হাত মাটিতে পোতা। ফিক্সড হ্যান্ড এক্সারসাইজ বলা যেতে পারে। এই ব্যায়ামের উপকারিতা কি তাও লোকজনদের বলতে হবে। 1. শরীরের মাংসপেশি শিথিল হয়, শরীর বিশ্রাম লাভ করে। 2. স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বৃদ্ধি পায়। 3. মন প্রফুল্ল হয়। 4. সুনিদ্রা হয়। মন প্রফুল্ল হয় কিনা এই ব্যাপারে আখলাক সাহেব এখনও নিশ্চিত নন। আরও পরীক্ষা নিরীক্ষার পর ব্যাপারটা বোঝা যাবে। তবে সুনিদ্রা যে হয় সেই ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত। এই ব্যায়াম তিনি যে কদিন করেছেন ভালো ঘুম হয়েছে, শুধু গত রাতে ঘুম কম হয়েছে। ঘুমে যখন চোখ বন্ধ হয়ে এসেছে তখন জ্ঞানী ভূত ঘুম থেকে তাকে ডেকে তুলেছে। তিনি বিরক্ত হতে গিয়েও হননি, কারণ এবার ভূত অনেকদিন পর এসেছে। ভূত কাচুমাচু গলায় বলল, সরি স্যার, আপনার কাঁচা ঘুম ভাঙালাম। আখলাক সাহেব হাই তুলতে তুলতে বললেন, তারপর তোমার খবর কি? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। খবর বেশি ভালো না স্যার। কেন, কি হয়েছে? ডায়রিয়াতে স্যার খুব কষ্ট পেলাম, এখনও পাচ্ছি, পুরোপুরি সারেনি। খাওয়া দাওয়া খুব রেস্ট্রিক্টেড। ডায়রিয়া? তোমাদের ডায়রিয়া হয় নাকি? খাওয়া দাওয়ার অনিয়ম করলে হয় স্যার। সেদিন এক বিয়েতে গিয়ে অনিয়ম হয়েছে, লোভে পর এক গাদা খেয়ে ফেলেছি, তারপরেই পেট নেমে গেছে। ওষুধপত্র খেয়ে এখন কিছুটা আরাম হয়েছে, তবে শরীর খুবই দুর্বল। তা কি ওষুধ খাচ্ছ? ডায়রিয়ার ওষুধ তো একটাই, ওর স্যালাইন। তোমাদেরও ওর স্যালাইন আছে নাকি? কি বলেন স্যার, থাকবে না কেন? 1 জংশ চাঁদের আলোর সঙ্গে 3 মুঠ গোলাপ ফুলের গন্ধ, তার সঙ্গে হাতের আঙুলের 1 চিমটি জোনাকি পোকার আলো, তারপর দে ঘটা। জিনিস যা তৈরি হয় অতি অখাদ্য, নাড়ি ভুড়ি উল্টে আসে। কি আর করব, শরীরটা তো ঠিক রাখতে হবে। তা তো বটেই। এদিকে স্যার বিপদের উপর বিপদ, যাকে বলে মহাবিপদ। 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত। আচ্ছা, কি বিপদ? বলতেও লজ্জা লাগছে, না বলেও পারছি না। বলো, বলে ফেলো। সত্যি কথা বলতে কি স্যার, এই বিপদে পড়েই আপনার কাছে আসা। আপনার কি স্যার মনে আছে, প্রথম যেদিন আপনার কাছে এসেছিলাম সেদিন বলেছিলাম মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমি একজন বিপদগ্রস্ত ভূত? হ্যাঁ, মনে আছে। প্রতিবারই ভাবি বিপদের কথাটা আপনাকে বলবো, শেষে নাসিকা লজ্জায় বলতে পারি না। নাসিকা লজ্জা? মানুষের লজ্জা সবটাই চোখে, এই জন্যে তারা বলে চক্ষু লজ্জা। আমাদের সবটাই নাকে, এই জন্যে আমরা বলি নাসিকা লজ্জা। এমনিতে স্যার আমরা মুখে কথা বলি, লজ্জা পেলে মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়, তখন কথা বলি নাকে। ও আচ্ছা,
এখন বলো তোমার বিপদের কথাটা শুনি। বড় লজ্জা স্যার। লজ্জা দূর করে বলো, অন্যদিকে তাকিয়ে বলো, তাহলে আর লজ্জা লাগবে না। ভূত অন্যদিকে মুখ ফিরিয়ে কথা শুরু করলো। বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে স্যার। এদিকে আমার নিজের বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমি পড়াশোনা, গবেষণা, লেখালেখি নিয়ে থাকি। একটু দেশ ভ্রমণেরও শখ আছে। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে এলাম। সেখানে কাল ভৈরবী মূর্তি দেখে এসেছি। বড়ই আনন্দ পেয়েছি। বিয়ে করলে এইসব আনন্দ থেকে বঞ্চিত হব? কেন স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরবে? আপনি কি স্যার পাগল হয়েছেন? বাবা মা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন তাকে নিয়ে দেশ বিদেশ ঘোরার প্রশ্নই ওঠে না। কেন? তার নাম শুনলেই বুঝবেন কেন। তখন আর আমাকে ব্যাখ্যা করতে হবে না। তার নাম হলো ফা40। ফা40 মানে? ফা40 মানে 40 নম্বর ফাজিল। ও, ফাজিল নাকি? ফাজিল বলে ফাজিল। রাত দিন গাছে গাছে ঘুরে বেড়ায়, একে ভয় দেখায়, তাকে ভয় দেখায়। সেদিন ধানমন্ডি থানার ওসিকে ভয় দেখিয়েছে। পুলিশের সঙ্গে এইসব করা কি ঠিক স্যার, আপনি বলুন? পুলিশের সঙ্গে রসিকতা না করাই ভালো। এটা তো স্যার সাধারণ কথা, যে কোনো বোকাও জানে। সেও জানে, জানে না যে তা না। তবে এই যে বললাম ফাজিল। দেখতে কেমন? দেখতে ভালো। সর্বনাশ তো এতেই হয়েছে। মা বাবা ভূতনির রূপ দেখে মুগ্ধ। তাদের এক কথা, বিয়ে ফা40-এর সঙ্গেই দিতে হবে। স্যার এখন আপনিই বলুন, রূপ বড় না জ্ঞান বড়? রূপ চিরস্থায়ী না জ্ঞান চিরস্থায়ী? স্যার বলুন, আপনিই বলুন। দুই জিনিস। অবশ্যই, একটার সঙ্গে অন্যটার তুলনাই চলে না। আমি বাবা মাকে বলে দিয়েছি চিরকুমার থাকবো, নো হাঙ্কি পাঙ্কি। বিয়ে, সংসার এসব আমাকে দিয়ে হবে না। এই জন্যই স্যার আপনার সাহায্য দরকার। আমি কিভাবে সাহায্য করব তা তো আসলে বুঝতে পারছি না। আপনি নিজেও তো স্যার চিরকুমার। আপনি আমাকে সলাম পরামর্শ দেবেন, কিভাবে আত্মীয় স্বজনদের চাপ কাটানো যায় সেটা বলবেন। আমি সেই মতো কাজ করব। ও আচ্ছা। শুধু ও আচ্ছা বললে হবে না স্যার, আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। ফা40 যেভাবে বিরক্ত করা শুরু করেছে, অসহ্য। উফ! মেয়েটা তোমাকে বিরক্ত করছে? বিরক্ত মানে মহাবিরক্ত। হয়তো কোনো জ্ঞানের বিষয় নিয়ে চিন্তা করছি, তখন সামনে দিয়ে হেঁটে যাবে, হাসবে, নানান রকম ঢং করবে। এতে চিন্তার বিঘ্ন হয়। হওয়ারই কথা। মনে করুন আমি কোনো রাস্তা দিয়ে যাব, সে করবে কি, আগে ভাগে সেই রাস্তার কোনো বাস কাছে গাছে পা দুলিয়ে বসে থাকবে, পা নাচাবে, উপর থেকে গায়ে থুতু ফেলবে। আমার মনে হয় মেয়েটা তোমাকে পছন্দ করে। একেবারে খাঁটি কথা বলেছেন স্যার। আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। ইচ্ছা হচ্ছে বিষ খাই। এখন আপনি ভরসা। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে অধমের জীবন রক্ষা করুন। দেখি কি করা যায়। তাহলে স্যার আমি আর যাই, আপনি ঘুমান। অনেকক্ষণ ডিস্টার্ব করলাম, নিজ গুণে ক্ষমা করে দেবেন স্যার। ভূত চলে যাবার পরেও অনেক রাত পর্যন্ত আখলাক সাহেব ঘুমোতে পারলেন না। একবার মনে হয় পুরো ব্যাপারটা কল্পনা, আবার মনে হয় না কল্পনা না, সবই সত্যি। জগৎ খুবই রহস্যময়, যে এজন্যে মহাকবি শেক্সপিয়ার বলেছিলেন। কি যেন বলেছিলেন, মনে পড়ছে না। তিনি অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে শেক্সপিয়ারের বাণী মনে করার চেষ্টা করলেন। মনে পড়ল না। এই মনে আসছে, এই আসছে না, এমন ভাব। লাইনগুলি মনে না আসা পর্যন্ত ঘুম আসার কোনো সম্ভাবনা নেই। কি করা যায়? তার মনে হলো ঘোড়ার মতো চারপায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে পড়বে। একটু লজ্জাও লাগছে। এত লজ্জা করলে জীবন চলে না। তিনি হামাগুড়ির ভঙ্গিতে বিছানায় বসলেন। চারপায়ে একটু হাঁটলেনও। বিছানাটা হাঁটাহাঁটির জন্য ছোট হয়ে গেছে। অর্ডার দিয়ে একটা বড় খাট এবং বড় মশারি কিনতে হবে। আখলাক সাহেব অল্প জায়গার ভেতরে একটু চক্কর দিলেন, আর সঙ্গে সঙ্গে শেক্সপিয়ারের বাণী মনে পড়ল। দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। বিশ্বব্রহ্মাণ্ডে বহু কিছুই আছে যা মানবের চিন্তা ও কল্পনার অতীত। শেক্সপিয়ার এইসব জিনিস তো আর গাঁজা খেয়ে লেখেননি, জেনে শুনেই লিখেছেন। তার মতো মানুষের গাঁজা খাওয়ার প্রশ্নই ওঠে না। কাজেই ভূতের ব্যাপারটা সত্যি হতেও পারে। চার পায়ে হাঁটার যেসব উপকারিতার কথা ভূত বলেছে তাও সত্যি। স্মৃতিশক্তি যে বাড়ে তা তো তিনি নিজেই পরীক্ষা করে দেখলেন। অন্যদের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করতে পারলে ভালো হতো। সেটা সম্ভব হচ্ছে না। এদেশের মানুষ সব কিছু বিশ্বাস করে, যাবতীয় গুজব আগ্রহ নিয়ে শোনে, অন্যকে শোনায়, শুধু ভূতের মতো একটা সত্যি ব্যাপার বিশ্বাস করে না। তারপরেও তিনি ঠিক করলেন মিলিকে খোলাখুলি ব্যাপারটা বলবেন। মিলিকে বলা আর একটা মাইক ভাড়া করে শহরে ঘোষণা দেয় এক কথা, তারপরেও বলা দরকার। তবে মিলির স্বামী না শুনলেই ভালো, বেটা অতিরিক্ত চালবাজ। সে সব শুনে শুধু চালবাজি ধরনের কিছু বললে মেজাজ খাবে খারাপ।
কি দরকার? কলিং বেল টিপতেই তাহের দরজা খুলে দিল। তাহেরের পেছনে উকি দিল মিলি। দুজনেই সেজে গুজে আছে, মনে হয় কোথাও বেরুচ্ছে। আখলাক সাহেব বললেন, কোথাও যাচ্ছিস? তোমার কাছে যাচ্ছি। আমার কাছে কেন? মোতালেব এসে কিসব উল্টাপাল্টা খবর দিয়ে গেল, চিন্তায় অস্থির হয়ে। কি বলেছে মোতালেব? দাদা, তুমি নাকি এখন 4 পায়ে হাঁটো, তুমি নাকি রাতে ঘুমাও না, মশারি খাটিয়ে তার ভেতর 4 পায়ে দাঁড়িয়ে থাকো, মাঝে মাঝে ঘোড়ার মতো চিহি করে ডাক দাও। বলতে বলতে মিলির চোখে পানি এসে গেল, গলা ধরে গেল। তুমি ভাইজানকে আগে ভেতরে এসে বসতে দাও মিলি, দরজাতেই কি শুরু করলে? মোতালেবের সব কথা বিশ্বাস করতে হবে তার কোনো মানে আছে? ভাইজান, আপনি এসে আরাম করে বসুন তো আগে। আখলাক সাহেব বসার ঘরের সোফায় এসে বসলেন। তাহের গম্ভীর মুখে তার সামনে এসে বসল। মিলি তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে, এখনও চোখ মুছছে। তাহের বুকে ঝুঁকে এসে বলল, মোতালেবের কথা সত্যি না, তাই না ভাইজান? ওই চিহি করে ডাক দেওয়ার ব্যাপারটা সত্যি না, ওই অংশটা বানানো। বাকিটা সত্যি? মোটামুটি সত্যি বলা যেতে পারে। তাহেরের মুখ হা হয়ে গেল। অনেক কষ্টে সে মুখের হা বন্ধ করে বলল, আপনি তাহলে 4 পায়ে ঘুরে বেড়াচ্ছেন? সব সময় না, মাঝে মাঝে। মাঝে মাঝে? হ্যাঁ, এটা এক ধরনের এক্সারসাইজ। এর নাম হলো তোমার ফিক্সড হ্যান্ড এক্সারসাইজ। এই এক্সারসাইজের অনেক উপকারিতা। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কে শিখিয়েছে তোমাকে এক্সারসাইজ? কেউ শেখায়নি, নিজে নিজেই বের করেছি। মিলি ফোপাতে ফোপাতে বলল, তুমি নিজে নিজে এক্সারসাইজ বের করেছো? ঠিক নিজে নিজে বলাটা ঠিক হবে না, ভূতের সাহায্য নিয়েছি। দাদা, কার সাহায্য? ওই যে একটা ভূত যে আমার কাছে প্রায় আসে, নাম হলো গিয়ে লেখক 74। লেখক 74? ওদের নামকরণ পদ্ধতি আর আমাদের নামকরণ পদ্ধতি এক না। প্রথম দিকে ভূতদের নাম শুনলে একটু ধাক্কা লাগবেই। দাদা, তুমি যা বলছো সব কিছুতেই আমার ধাক্কা লাগছে, এ কি সর্বনাশ হয়ে গেল। বলতে বলতে সে আবারও শব্দ করে কেঁদে উঠল। তাহের বলল, মিলি, তুমি রান্নাঘরে যাও তো, ভাইজান এবং আমার জন্য সুন্দর করে চা বানিয়ে আনো। অকারণে অস্থির হও না, মাথা ঠান্ডা রাখো। বি লেভেল হেডেড, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। আর শোনো, তুমি এখনও ভাইজানের মাথার উপর ফ্যানটা ছাড়ছো না কেন? সব কিছু বলে দিতে হবে। ফুল স্পিডে ফ্যান ছেড়ে দাও। মিলি ফ্যান ছেড়ে দিল। আখলাক সাহেব গম্ভীর হয়ে সেই ফ্যানের নিচে বসে রইলেন। তিনি খুবই বিরক্ত বোধ করছেন। এই বাড়িতে আসাটা তার জন্য বোকামি হয়েছে। তাহের তার দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিস করে বলল, ভাইজান, একটা কথা বলি। যা বলতে চাও বলো, ফিসফিস করছো কেন? ফিসফিস করার মতো কি কিছু হয়েছে? যা বলবে স্পষ্ট করে বলবে। ভাইজান, আপনার চিকিৎসা হওয়া দরকার। তোমার সেরকম মনে হচ্ছে? জি। তোমার ধারণা আমার মস্তিষ্ক বিকৃতি হয়েছে? জি, আমার সেরকমই ধারণা। ঠিকমতো চিকিৎসা হলে আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। কবে নিয়ে যাবে? যদি বলেন আজই নিয়ে যাব। ওনাকে আপনার ব্যাপারে সব বলে রেখেছি। যদি সত্যি কোনোদিন পাগল হই তাহলে তোমাকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে যাব। এখন আমার সামনে থেকে যাও, আমাকে বিরক্ত করো না। আপনি কি একটা রিল্যাক্সেশন খেয়ে ইজি চেয়ারে শুয়ে থাকবেন? এতে মাথাটা ঠান্ডা হতো। আমার মাথা নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। জি আচ্ছা। আখলাক সাহেবের ইচ্ছা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যেতে, যাচ্ছে না কারণ মিলি কষ্ট পাবে। এসেছেন যখন, রাতে খেয়ে যেতে হবে। মিলি নিশ্চয়ই কুৎসিত কিছু রান্না করবে যা মুখে দেয়া যাবে না। রাতে খাবার সময় আবার বিয়ের প্রসঙ্গ তুলবে। আবারও 52, এমন কোনো বয়স না, অসহ্য। দরজার আড়াল থেকে তৃণা উঁকি দিচ্ছে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সে ফিসফিস করে ডাকল, বড় মামা। ফিসফিস করছিস কেন? মা তোমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, এই জন্যে ফিসফিস করছি। মা শুনলে বকা দিবে। কথা বলতে নিষেধ করেছে কেন? তোমার যে খুব মেজাজ খারাপ, এই জন্যে। আমার মেজাজ খারাপ না, আয় কাছে আয়। তৃণা এগিয়ে এলো এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বড়মামা, তুমি নাকি পাগল হয়ে গেছো। কে বলেছে? বাবা বলেছে। মা সেটা শুনে সারা দুপুর কেঁদেছে। বড়মামা, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো নাকি একটু বাকি আছে?
একটু বাকি আছে। মোতালেব বলছিল তুমি নাকি এখন ঘোড়ার মতো হাঁটো আর চিহি করে ডাক দাও। ও একটু বেশি বেশি বলেছে, চিহি করে ডাক দেই না। যখন চিহি করে ডাক দিবে তখন পুরোপুরি পাগল হয়ে যাবে, তাই না মামা? হ্যাঁ। ওই ভূতটা কি তোমাকে পাগল বানিয়ে দিচ্ছে মামা? বুঝতে পারছি না, বোধহয় দিচ্ছে। মিলি অনেক কিছু রান্না করেছে। পাবদা মাছ, কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট, কই মাছের ঝোল, ইলিশ মাছের সর্ষে বাটা। প্রতিটি পদই হয়েছে অখাদ্য। শুধু শুধু যে ভাত খাবেন সে উপায়ও নেই। চাল কিছু সেদ্ধ হয়েছে, কিছু হয়নি। একই হাড়ের ভাত অর্ধেক সেদ্ধ হয়, অর্ধেক হয় না কেন তা বোধ হয় শুধু মিলিই জানে। আখলাক সাহেব রাত 11টার দিকে বাড়ি ফিরলেন। মোতালেবকে বললেন চা করতে। মোতালেব চা বানিয়ে আনলো। চায়ের কাপটা তার সামনে রাখলো, খুব ভয়ে ভয়ে, যেন তিনি কোনো ভয়ঙ্কর, কোনো হিংস্র জানোয়ার এক্ষুনি মোতালেবের উপর ঝাঁপিয়ে পড়বেন। সে তার সামনেও আসছে না, দরজার আড়াল থেকে তাকিয়ে আছে। চোখের উপর চোখ পড়া মাত্র চোখ সরিয়ে নিচ্ছে। আখলাক সাহেব শীতল গলায় ডাকলেন, মোতালেব। মোতালেব চমকে উঠে বলল, যে খালুজান। তুই আমার প্রতিটি কথায় চমকে চমকে উঠছিস কেন? কি হয়েছে? কিছু হয় নাই খালুজান। তুই কি আমাকে ভয় পাচ্ছিস? অল্প অল্প পাইতেছি খালুজান। ভয় পাচ্ছিস কেন? মোতালেব কিছু না বলে মাথা চুলকাতে লাগলো। আখলাক সাহেব বললেন, আচ্ছা যা, শুধু শুধু মাথা চুলকাতে হবে না, ঘুমাতে যা। মোতালেব মাথা চুলকানো আরও বেড়ে গেল। আর কিছু বলবি? একটু দেশে যাব। হঠাৎ দেশে যাবি কেন? আমার পিতার শরীর খুব খারাপ, মৃত্যুসজ্জায়। কার শরীর খারাপ? আমার পিতা, আব্বাজান। আখলাক সাহেবের মেজাজ খুব খারাপ হলো, কারণ মোতালেবের বাবা গত বছর মারা গেছেন এবং এই খবর আখলাক সাহেব ভালো মতোই জানেন। মিথ্যা কথা বলে মোতালেব ছুটি নিচ্ছে কেন? তোর বাবা মৃত্যুসজ্জায়? যে গত বছর যিনি মারা গেলেন তিনি কে? মোতালেব থতমত খেয়ে বলল, আমার পিতা। এখন যার অসুখ হয়েছে সে আমার পিতার মতোই। আমার গ্রাম সম্পর্কে চাচা আমারে বড়ই স্নেহ করে। যিনি স্নেহ করেন তার অসুখের খবরে ছুটে যাওয়া উচিত। আসবি কবে? এইটা অসুখের উপরে নির্ভর। আচ্ছা যা, কাল দিনটা থাক, বাজার টাজার যা দরকার করে দিয়ে চলে যা। যে আচ্ছা। মেজাজ টেজাজ খারাপ করে আখলাক সাহেব ঘুমাতে গেলেন। মিলির বাসা থেকে ফেরার সময় মেজাজ যত খারাপ ছিল এখন তার চেয়ে 5 গুণ খারাপ। এই অবস্থায় ঘুম আসার কথা না। আখলাক সাহেব মশারি ফেলে বিছানায় বসে রইলেন। তিনি আসলে মনে মনে ভূতের জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা করলে কেউ আসে না। যে ট্রেনের জন্য অপেক্ষা করা হয় সেই ট্রেন আসে 3 ঘন্টা লেট করে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে তিনি যখন ঘুমোতে গেলেন তখনই ভূত এসে উপস্থিত। মশারির পাশে দাঁড়িয়ে এসে খুক খুক করে দৃষ্টি আকর্ষণ জাতীয় কাশি কাশতে লাগলো। কে? স্যার আমি। আপনার কি শরীর টরীর খারাপ নাকি? গলা কেমন ভারী ভারী শোনাচ্ছে? শরীর ঠিকই আছে, মনটা খারাপ। মন খারাপ কেন স্যার? আছে নানান ব্যাপার। মোতালেব আমার নামে আজে বাজে কথা ছড়াচ্ছে। মিথ্যা কথা বলে আবার ছুটি নিয়ে গেল। মন কি বেশি খারাপ? আমার নিজেরও স্যার মন অতিরিক্ত খারাপ। 40 আমার নামও আজে বাজে জিনিস ছড়াচ্ছে, যে জন্য গতকাল সারা রাত পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসেছিলাম। তারপর মনটা ঠিক হয়েছে। এরকম করলে মন ঠিক হয় নাকি? জি হয়, ব্যাপারটা পরীক্ষিত স্যার। ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন। ব্যাখ্যা করব? করো। ধরুন আপনি পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলেন। পানিটা ঠান্ডা, এতে হবে কি আপনার শরীরের না তাপ কমে যাবে। আচ্ছা। সেই তুলনায় মাথার তাপ থাকবে অনেক বেশি, ফলে একটা তাপ পার্থক্য তৈরি হবে। তাপ পার্থক্যের কারণে তৈরি হয় বিভব পার্থক্য বা জাংশন পটেনশিয়াল। তখন মাথা থেকে শরীর ইলেকট্রিসিটি ফ্লো করে, এক ধরনের বায়ো কারেন্ট। তার ফলে মাথার উপর জমে থাকা চাপ কমে যায়। আচ্ছা, তাই নাকি? খুব মন টন খারাপ হলে পরীক্ষা করে দেখতে পারেন স্যার। দেখি। আপনার বাসায় তো চৌবাচ্চা আছে, পানি দিয়ে চৌবাচ্চা ভর্তি করে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকবেন। সকালে বসবেন, সন্ধ্যায় উঠবেন, দেখবেন মন পাখির পালকের মতো ফুরফুরে হয়ে যাবে। 40 যখনই ঝামেলা করে তখনই আমি এই পদ্ধতি ব্যবহার করি। খুব ফলদায়ক পদ্ধতি। মেয়েটা কি ঝামেলা করছে? অতিরিক্ত ঝামেলা করছে, এখন আবার আমাকে দেখলে গান গায়। বলো কি?
দারুণ লজ্জার মধ্যে পড়েছি। ভূত সমাজে আমাকে নিয়ে খুব হাসাহাসি। গান গায় কেমন? ভালো গায়, এটা স্বীকার না করলে অন্যায় হবে। অডিশনে পাশ করে রেডিওতে চান্স পেয়েছে। তোমাদের রেডিও আছে নাকি? রেডিও, টিভি সবই আছে। ভূত বললে আমাদের ছোট চোখে দেখবেন না স্যার। না, তা দেখছি না। আমি আর চলে যাই স্যার, কয়েকদিন আপনার সঙ্গে দেখা হবে না। ৪৫-এর হাত থেকে বিচার জন্যে কয়েকদিন দূরে কোথাও লুকিয়ে থাকব। ভূত চলে গেল। আখলাক সাহেব ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙেও গেল। সারা রাত আর ঘুম হলো না। বারান্দায় চেয়ার পেতে বসে রইলেন। মন বেশি খারাপ। খারাপ ভাবাটা যাচ্ছেই না। আখলাক সাহেব ভোরবেলা নাস্তা খেয়ে চৌবাচ্চায় পানি ভর্তি করলেন। ভূতের চিকিৎসাটা করে দেখা দরকার। মন খারাপ ভাবটা যদি এতে যায়। তিনি দুপুর পর্যন্ত গলা ডুবিয়ে বসে রইলেন। দুপুরবেলা মোতালেব গিয়ে মিলি এবং তাহেরকে ডেকে নিয়ে এলো। দাদা, কি হচ্ছে? কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছিস। তুমি পানিতে গলা ডুবিয়ে বসে আছো কেন? মন টন খারাপ, এই জন্যই বসে আছি। মন খারাপ হলে পানিতে বসে থাকতে হয়? হ্যাঁ হয়। তুই কাঁদছিস কেন? তুমি পানিতে বসে আছো এই জন্যে? একা একা থেকে তোমার এই অবস্থা। দাদা, কতবার বলেছি একটা বিয়ে করো, আমার কথা তো কানে নেবে না। প্লিজ উঠে আসো। ভাইজান, দয়া করে পানি থেকে উঠে আসুন। আজ সন্ধ্যায় একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনাকে নিয়ে যাব। অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। সন্ধ্যায় নিয়ে যাবে, সন্ধ্যায় উঠব। এখন ওটার দরকার কি? মিলি এমন কান্নাকাটি শুরু করলো যে আখলাক সাহেবকে বাধ্য হয়ে পানি থেকে উঠতে হলো। সাইকিয়াট্রিস্টের নাম জয়নুদ্দিন। আখলাক সাহেব এত বেটে মানুষ তার জীবনে দেখেননি। ভদ্রলোক চেয়ারে বসে আছেন। টেবিলের উপর দিয়ে তার চোখ দুটি শুধু বের হয়ে আছে। পাষাণ পাগল ধরনের চোখ। ভদ্রলোক বসে আছেন একটা রোলিং চেয়ারে। স্থির হয়ে বসে নেই, সারাক্ষণ এদিক ওদিক করছে। চিড়িয়াখানার পশুদের যারা দেখাশোনা করে তাদের চেহারা এবং স্বভাব চরিত্র খানিকটা চিড়িয়াখানার পশুদের মতো হয়ে যায়। মিরপুর চিড়িয়াখানায় যে লোকটা জিরাফের দেখাশোনা করে তার গলাটা প্রতি বছর কিছুটা করে লম্বা হয়। সাইকিয়াট্রিস্টরা পাগলের চিকিৎসা করেন, কাজেই তাদের হাব ভাব পাগলদের মতো হবে বলেই বাহুল্য। আখলাক সাহেব বেশ কৌতূহল নিয়ে সাইকিয়াট্রিস্ট জালাল উদ্দিনের চেয়ার নড়াচাড়া দেখছেন। ভদ্রলোক যেমন স্থির হয়ে বসতে পারেন না, তেমন স্থির চোখে তাকাতেও পারেন না। মনে হয় দুটা মাত্র চোখ থাকায় তার খুব অসুবিধা হচ্ছে। গোটা চারেক চোখ থাকলে সুবিধা হতো, আরাম করে একসঙ্গে চারদিক দেখতে পারতেন। তাহের চেয়ারে বসতে বসতে বলল, জালাল সাহেব, আমি পরিচয় করিয়ে দেই। ইনি আমার স্ত্রীর বড় ভাই, নাম আখলাক হোসেন, অধ্যাপনা করেন। আপনাকে তার কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলেছিলেন তো বটেই। ওনার কাছে একটা ভূত আসে, গল্পগুজব করে, তাই না? ভূতের নাম লেখক ৪৭। লেখক ৪৭ না, ৭৪। ও আচ্ছা, আমার আবার সংখ্যা মনে থাকে না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আরাম করে বসুন। আজ অবশ্য আমার হাতে সময় খুব কম। আমার মেয়ের জন্মদিন। এখান থেকে সরাসরি গুলশানে একটা খেলনার দোকানে যাব, খেলনা কিনবো। কি কিনবো ভেবে পাচ্ছি না। গত আধা ঘন্টা ধরে শুধু তাই ভাবছি। তার পছন্দের খেলনা হচ্ছে বারবি ডল। গোটা বিশেক তার কাছে আছে বলে আমার ধারণা। আরও গোটা বিশেক পেলেও শখ মিটবে না। বারবি ডলই আজ আরেকটা কিনবো। যাহা ৫২ তাহা ৮১। আখলাক সাহেব বসলেন। সাইকিয়াট্রিস্টের মাথা যে পুরোপুরি খারাপ তা বোঝাই যাচ্ছে। অকারণে এতগুলি কথা বলল। যাহা ৫২ তাহা ৮১, এ আবার কি? সাইকিয়াট্রিস্ট আখলাক সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনার ভূতের ব্যাপারটা কি পরিষ্কার করে বলুন তো, কিছু বাদ দেবেন না, তবে সংক্ষেপ করে বলবেন। হাতে একদম সময় নেই। আজ আমার মেয়ের জন্মদিন, একটা খেলনা কিনতে হবে, বারবি ডল। আখলাক সাহেব চুপ করে রইলেন। লোকটার সঙ্গে তার মধ্যে কথা বলতে ইচ্ছা করছে না। যে লোক সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছে, ১ মিনিটের মধ্যে দুবার মেয়ের জন্মদিনের কথা বলছে, তার সঙ্গে কথা বলবে কি? ভূতটা কি রোজ আপনার কাছে আসে? মাঝে মাঝে আসে। দেখতে কেমন? ভূতের মতো। সেই ভূতের মতোটাই কেমন? লম্বা না বেটে, কালো না সাদা, বড় বড় দাঁত না ছোট ছোট দাঁত, মাথায় চুল আছে না টাক মাথা? জানি না। জানেন না কেন? আপনি কি তাকে দেখেননি? জি না, অন্ধকারে সে আসে। অন্ধকারে তাকে দেখব কিভাবে? আমি তো বিড়াল না যে অন্ধকারে দেখব। হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা, ভূতটা সম্পর্কে কিছু বলুন তো। কি বলবো? তার স্বভাব চরিত্র, তার আচার আচরণ, সে বোকা না বুদ্ধিমান, এইসব আর কি। আপনার কি ধারণা সে বুদ্ধিমান? সে যথেষ্টই বুদ্ধিমান। আপনার চেয়েও বুদ্ধিমান?
সেটা বুঝবো কি করে? সহজেই বোঝা যায়। যেমন ধরুন, একটা ধাঁধা আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সেটা পারলেন না, কিন্তু ভূতকে জিজ্ঞেস করা মাত্র সে পারল। তখন বুঝতে হবে ভূতটা বুদ্ধিমান। আমি ভূতকে কখনো কোনো ধাঁধা জিজ্ঞেস করিনি। পরের বার যখন দেখা হবে দয়া করে জিজ্ঞেস করবেন, এমন একটা ধাঁধা জিজ্ঞেস করবেন যার উত্তর আপনার জানা নেই। উত্তর জানা নেই এরকম ধাঁধা আমি নিজেও জানি না। আমি যেসব ধাঁধা জানি তার উত্তরও জানি। আমি আপনাকে একটা ধাঁধা শিখিয়ে দিচ্ছি। আমার ধারণা এই ধাঁধার উত্তর আপনি জানেন না। বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডুবে, শোলার মতো ভাসে। অর্থাৎ অদ্ভুত একটা জিনিস যে বসে কুকুরের মতো কিন্তু লাফ দেয় বাঘের মতো, পানিতে লোহার মতো টুপ করে ডুবে যায়, আবার শোলার মতো অবলীলায় ভাসে। আপনি কি জানেন জিনিসটা কি? জি না। তাহের সাহেব, আপনি জানেন? জি না। সাইকিয়াট্রিস্ট হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। মনে হচ্ছেন কঠিন একটা ধাঁধা দিতে পেরে তিনি আনন্দিত। আখলাক সাহেবের মনে হলো তার আগে এই ভদ্রলোকের চিকিৎসাটা হওয়া উচিত। আখলাক সাহেব, আপনার ভূতের ব্যাপার সবটাই আমি জানি। জি। তাহের সাহেব আমাকে খুব গুছিয়ে সব বলেছেন, তবু আপনার মুখ থেকে শোনা দরকার। এত লোক থাকতে ভূতটা আপনার কাছে আসে কেন বলুন তো? ও একটা সমস্যায় পড়েছে। সমস্যার সমাধানের জন্যই আমার কাছে আসে। সমস্যাটা কি? ওর বাবা মা ওকে বিয়ে দিতে চাচ্ছে, ও বিয়ে করতে চাচ্ছে না। ও ঠিক করেছে চিরকুমার থাকবে। আমি যতদূর জানি আপনারও একই সমস্যা, তাই না? আপনার আত্মীয় স্বজন আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, আপনি রাজি না। আপনিও ঠিক করেছেন চিরকুমার থাকবেন, ঠিক তো? আখলাক সাহেব চুপ করে রইলেন। সাইকিয়াট্রিস্ট বললেন, আপনার সমস্যার খুব সহজ একটা সমস্যা। এটার সমাধানও খুবই সহজ। আপনার অবচেতন মনের চিন্তাভাবনায় ভূত হিসেবে প্রকাশ পাচ্ছে, অন্য কিছু না। সময় থাকলে আরও পরিষ্কার করে আপনাকে বুঝিয়ে দিতাম। আজ আমার একটু কাজ আছে, আপনাকে বেশি সময় দিতে পারছি না। আজ আমার মেয়ের জন্মদিন, না গেলেই না। 7টার সময় যাওয়ার কথা ছিল, 8টা বেজে গেছে। আমাকে একটা খেলনার দোকানে যেতে হবে, খেলনা কিনতে হবে। আর দেরি করা যাবে না। আখলাক সাহেব, আপনি পরের বার আসবেন, আপনার ভূত সমস্যার সমাধান করে দেব। ভালো কথা, ধাঁধার উত্তর ভূতের কাছ থেকে নিয়ে আসবেন। জি আচ্ছা। তার মাথার মধ্যে ধাঁধা ঘুরতে লাগলো। বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডুবে, শোলার মতো ভাসে। আশ্চর্য তো, জিনিসটা কি? সাইকিয়াট্রিস্টের চেম্বার থেকে বের হয়ে তাহের বলল, ভাই সাহেব, আপনি দয়া করে আজ রাতটা আমার বাসায় থাকুন। কেন? আপনার বাসায় কাজের লোক নেই, মোতালেব চলে গেছে, রান্না বান্না এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তার চেয়ে বড় কথা, ভূতটা আবারও আপনাকে বিরক্ত করবে। আপনার এখন বিশ্রাম দরকার, ঘুম দরকার। ভূতটা তো আর আমার বাসা চেনে না। আমার বাসায় থাকলে সে আর আপনাকে বিরক্ত করতে পারবে না। ওর সঙ্গে তাহলে আর আপনার দেখা হবে না, আপনার ঘুমে ডিস্টার্ব করতে পারবে না। বোকার মতো কথা বলো না তো তাহের। ভূতটার সঙ্গে দেখা হওয়া আমার বিশেষ দরকার। ওকে ধাঁধার উত্তর জিজ্ঞেস করতে হবে। তাছাড়া সে দেখতে কেমন তাও জানি না, দেখা দরকার। আখলাক সাহেব রাতের খাওয়া দাওয়ার পর শুয়েছেন। নিজে কিছু রাঁধেননি, হোটেল থেকে খাবার নিয়ে এসেছেন। অতি অখাদ্য খাবার, মনে হচ্ছে ফুড পয়জনিং হয়েই যাবে। আখলাক সাহেব ভূতের জন্য অপেক্ষা করছেন। ভূত আসছে না। ঝুম বৃষ্টি শুরু হলো। আখলাক সাহেব চিন্তিত বোধ করছেন। ঝড় বৃষ্টিতে ভূতেরা আসে কিনা তা তিনি জানেন না। বৃষ্টিতে তাদের কি অসুবিধা হয়, তাদের কি ছাতা আছে, অনেক কিছুই তিনি তাদের সম্পর্কে জানেন না। ভূত সম্পর্কে মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ভূত এনসাইক্লোপিডিয়া জাতীয় একটা বই থাকা দরকার ছিল। বৃষ্টির শব্দে তার ঘুম এসে যাচ্ছে, চোখ মেলে রাখতেও কষ্ট হচ্ছে। স্যার, জেগে আছেন? আখলাক সাহেব পাশ ফিরলেন। ভূতের কথা শুনে তার ভালো লাগছে। তিনি বিছানায় উঠে বসলেন। তার চোখ থেকে ঘুম চলে গেল। স্যারের কাঁচা ঘুম ভাঙলাম না তো? না, আমি জেগেই ছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। শুনে বড় ভালো লাগলো স্যার। আপনার কোনো খেদমত কি করতে পারি? প্রথম একটা ধাঁধার জবাব দাও, নয়তো কথায় কথায় ভুলে যেতে পারি। ধাঁধাটা হচ্ছে, বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডুবে, শোলার মতো ভাসে। এটা স্যার ব্যাং। ব্যাং বসে ঠিক কুকুরের মতো, লাফ দেয় বাঘের মতো, পানিতে ডুবতে পারে আবার ভাসতেও পারে। ধাঁধা জিজ্ঞেস করছেন কেন স্যার? আছে একটা ব্যাপার। আমাকে বলা যাবে না? এক ভদ্রলোক আমাকে ধাঁধাটা জিজ্ঞেস করেছিল, আমি উত্তর দিতে পারিনি।
এতে কি স্যার আপনার মন খারাপ হয়েছে? একটু হয়েছে। এখন মনে হচ্ছে আমার বুদ্ধি ভূতেদের চেয়ে কম। সব ভূতের চেয়ে কম না স্যার, কিছু কিছু ভূতের চেয়ে কম। যেমন ধরুন আমার চেয়ে কম। তাতে লজ্জা বা অস্বস্তি বোধ করার কিছু নেই। ভূতদের মধ্যে আমার জ্ঞান বেশি, আবার মহামূর্খ ভূতও আছে। তোমাদের মধ্যে পাগল নেই? পাগল? হ্যাঁ পাগল। মানুষের মধ্যে যেমন পাগল আছে, পাগলের ডাক্তার আছে, তোমাদের মধ্যে সেরকম কিছু নেই? আছে। মানুষের সঙ্গে আমাদের তেমন কোনো বেশ কম নেই। আপনারা যেমন কারো উপর রেগে গেলে বলেন বেটা ভূত, আমরাও তেমনই কোনো ভূতের উপর রেগে গেলে বলি বেটা মানুষ। তাই নাকি? জি স্যার। এছাড়াও আরও মিল আছে। যখন আপনারা খুব ব্যস্ত থাকেন তখন বলেন হাতে সময় নেই, আমরা বলি পায়ে সময় নেই। আশ্চর্য তো। আশ্চর্য হবার কিছু নেই স্যার, ভূত ও মানুষ এক সুতায় গাঁথা। এই জন্যে মহাকবি ক 5 কোটি বলেছেন ভূমা এ মা। এর মানে কি? ভূমা মানে হচ্ছে ভূত ও মানুষ, এ মা মানে হচ্ছে এক সুতায় গাঁথা মালা। অসাধারণ একটা কবিতা, তাই না স্যার? বুঝতে পারছি না, আমি আবার কবিতা অত ভালো বুঝি না। আরেকটা কি যেন কথা তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, এখন মনে পড়ছে না। 4 পায়ে একটু হাঁটাহাঁটি করুন, মনে পড়বে স্যার। ও হ্যাঁ, মনে পড়েছে। ভূত মেটার খবর কি? ফা 40। ওর কথা মনে করে মেজাজটা খারাপ করে দিলেন। আমার জীবন সে অতিষ্ঠ করে তুলেছে। মহাকবি ক 5 কোটি এর ভাষায় জি ও জি ময় মানে কি? জীবন দুঃখময়, জীবন মহা দুঃখময়। ফা 40 এখন আমার পিঠ ছাড়ছেই না। এই যে আমি আপনার কাছে এসেছি, সেও এসেছে, জানালার ওপাশে পর্দা ধরে দাঁড়িয়ে আছে, আমাদের প্রতিটি কথা শুনছে। স্যার, যাকে বলা মহা সমস্যা, আপনি কি তার সঙ্গে একটু কথা বলবেন? আমি কি বলবো? আপনি একটু বুঝিয়ে সুঝিয়ে বলবেন। ওকে ভেতর আসতে বলবো স্যার? বলো না, আপনিই বলুন, আমার ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। ফা 40 বলে ডাক দিন, চলে আসবে। ওকে কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আমাকে যেন মুক্তি দেয়, এইটুকুই বলবেন, এর বেশি কিছু আমি চাই না। আমার জীবন রক্ষা করুন স্যার, আমি চিরঞ্জনী হয়ে থাকবো। আমি স্যার এখন চলে যাচ্ছি। ওর সঙ্গে এক ঘরে থাকা আমার সম্ভব না। নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মরেই যাব। যাবার আগে একটা কথা বলে যাই স্যার, এই মেয়ে কিন্তু মহা বুদ্ধিমতী। যুক্তিতে তার সঙ্গে পারা কঠিন, তার সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। আখলাক সাহেব ডাকলেন, ফা 40। জানালার পর্দা একটু কাঁপল। আখলাক সাহেবের মনে হলো তিনি মশারির পাশে কে যেন এসে বসল। তার মেজাজ এখন কিছুটা খারাপ। এ কি যন্ত্রণা! তার নিজের সমস্যারই কুল কিনারা নেই, তাকে দেখতে হচ্ছে ভূতেদের সমস্যা। তুমি কি ফা 40? আমি ফা 40 হব কেন? আমার নাম রিরিলা। ফা 40 কারো নাম হয়? তবে যে আমি শুনলাম, ওর কাছে যা শুনেছেন সবই ভুল শুনেছেন। ওর মাথাটা হয়ে গেছে খারাপ। নিজের মাথা তো খারাপ হয়েছেই, অন্যের মাথাও খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারটাও প্রায় খারাপ করে এনেছে। আমারটাও খারাপ করে এনেছে অবশ্যই। 4 পায়ে হাঁটাহাঁটি করছেন, এটা মাথা খারাপের লক্ষণ না। আপনি কি গরু না ছাগল যে 4 পায়ে হাঁটবেন? ডারউইনের থিওরি তো আপনি পড়েছেন, পড়েননি? তেমনভাবে পড়েনি, তবে মোটামুটি জানি। মোটামুটি জানলে তো আপনার জানা থাকার কথা, প্রাণী বিবর্তনের ভেতর দিয়ে মানুষ এসেছে। তার পূর্বপুরুষ একসময় 4 পায়ে হাঁটতো, আপনি সেখানেই ফিরে যাচ্ছেন। এটা একটা লজ্জার কথা না? আখলাক সাহেব দারুণ অস্বস্তি নিয়ে খুব খুব করে কাশতে লাগলেন। রিরিলা মেয়েটি তো আসলেই জটিল, ওর সঙ্গে আরও সাবধানে কথা বলতে হবে। ও কেমন পাগল সেটা কি স্যার আপনি দয়া করে একটু শুনবেন? বলো। রোজ সে আপনার কাছে আসছে, আপনাকে বিরক্ত করছে। আবার ওদিকে একটা বই লিখেছে, যে বইয়ের বিষয়বস্তু হচ্ছে মানুষ বলে কিছু নেই, মানুষ হলো ভূতের মাথার চিন্তা। বলো কি? যা সত্যি সেটাই আপনাকে বলছি। আখলাক সাহেব রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। কি বলবেন কিছু বুঝতে পারলেন না। রিরিলা বলল, ওর মাথায় স্যার পদার্থ বলে এখন কিছুই নেই। আপনাকে নিয়ে সবাই যেমন হাসাহাসি করে, ওকে নিয়েও করে। আমার এমন কষ্ট হয়। তুমি একটু ভুল বলছো রিরিলা, আমাকে নিয়ে কেউ হাসাহাসি করে না। অবশ্যই আপনাকে নিয়ে হাসাহাসি করে। কলেজ থেকে আপনাকে ছুটি দিয়েছে, আপনাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যায়নি? হ্যাঁ। আপনাকে নিয়ে শুধু যে হাসাহাসি করে তাই না, আপনাকে ভয়ও করে। ভয় করে? অবশ্যই ভয় করে। আপনার কাজের ছেলে মোতালেব আপনাকে ছেড়ে চলে গেল কেন? আপনাকে ভয় পাচ্ছে বলেই তো চলে গেছে, তাই না? হ্যাঁ। এখন আপনার যারা অতি কাছের তারাও আপনাকে ভয় পাচ্ছে। কিছুদিন পর দেখা যাবে সবাই ভয় পাবে। ভয় হচ্ছে সংক্রামক। সবাই আপনাকে ভয় পেতে শুরু করলে আপনিও সবাইকেই ভয় পেতে থাকবেন।
হুম। আপনার স্যার মহা দুঃসময়। হ্যাঁ। আপনার এখন কি করা উচিত তা কি স্যার জানেন? না। প্রাণপণে চেষ্টা করা উচিত ভোবম্ভার কাছ থেকে দূরে থাকা। এই ভোবহকে, যাকে আপনি লেখক ৭৪ নামে চেনেন, সেই ভোবহা। এটাই তার আসল নাম। ভূতদের নামকরণ পদ্ধতি সম্পর্কে সে যা বলেছে সবই বানানো, তার উর্বর মাথার কল্পনা। আমার নাম দিয়েছে ফা ৪০। কি লজ্জার কথা। আখলাক সাহেব কি বলবেন ভেবে পেলেন না, মাথা চুলকাতে লাগলেন। মেয়েটাকে তার পছন্দ হয়েছে। ভূত হলেও চমৎকার মেয়ে, ঠান্ডা মাথার মেয়ে। স্যার। আপনাদের শহরের ট্রাকের পেছন যেমন লেখা থাকে ১০০ গজ দূরে থাকুন, আপনি অবশ্যই ভোবহার কাছ থেকে ১০০ গজ দূরে থাকবেন, নয়তো আপনার ভয়াবহ বিপদ। দূরে থাকবো কি করে? রাত হলেই তো সে চলে আসবে। সেই সমস্যার সমাধানও স্যার আছে। বলো, কি সমাধান? আমার সমাধান কি আপনি শুনবেন? আমি আর আপনার কে? তুমি আমার মেয়ের মতো বলে নিজেই লজ্জায় পড়ে গেলেন। ভূতকে তিনি বলছেন তুমি আমার মেয়ের মতো। তার মাথা তো আসলেই খারাপ হয়ে গেছে। মেয়ে যখন বলেছেন তখন আপনার মঙ্গল দেখার দায়িত্ব আমার। চাচা যান, আপনি আমার কথা শুনুন। আপনার ভূত মেয়ের কথা আপনাকে শুনতেই হবে। বলো মা, কি কথা? এটা বলে তিনি আবারও চমকালেন। একটা ভূত মেয়েকে তিনি মা ডাকছেন, কি আশ্চর্য কথা। চাচা যান, আপনি একটা বিয়ে করুন। সে কি ফকি বললে চলবে না। আপনার বোন মিলি যে মহিলার কথা বলেছে তাকে আমি দেখেছি, অতি ভালো একজন মহিলা। তাকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন। এসব ফালতু কথা বন্ধ করো তো। ফালতু কথা আমি বন্ধ করব না। আপনি রাজি না হলে আমি কিন্তু কাঁদতে শুরু করব। ভূত মেয়ের কান্না সামলানো খুব কঠিন। আমরা মানুষ মেয়ের চেয়ে অনেক বেশি কাঁদতে পারি। এ তো দেখি ভালো যন্ত্রণায় পড়া গেল। ভূত কন্যাকে মেয়ে ডেকেছেন, যন্ত্রণা তো হবেই। ভবহার সমস্যা মেটাতে গিয়ে নিজে কি সমস্যায় পড়ে গেলাম। ও সমস্যা নিয়ে আপনাকে মোটেই ভাবতে হবে না। আপনার সমস্যা যেমন আমি দেখব, ওটাও আমিই দেখব। এই বয়সে বিয়ে লোকে কি বলবে? বলুক, যার যা ইচ্ছা। সারাটা জীবন একা একা কাটাবেন? আপনি সারা জীবন অনেক কষ্ট করেছেন, আর আপনাকে কষ্ট করতে হবে না। আখলাক সাহেব রিরিলার কান্নার শব্দ শুনতে পেলেন। ভূত মেয়ে কিন্তু কাঁদছে, ঠিক মানুষের মেয়ের মতো। কান্না শুনে তার মন খারাপ হয়ে যাচ্ছে। কাঁদিস না তো মা। আরো কাঁদবো, চিৎকার করে কাঁদবো কিন্তু। বৈশাখ মাসের ১২ তারিখ আখলাক সাহেবের বিয়ে হলো। বেশ ধুমধাম করেই বিয়ে। আখলাক সাহেবের কঠিন নিষেধ সত্ত্বেও মিলি কার্ড ছাপিয়ে মহা উৎসাহে সবাইকে বিলি করল। আখলাক সাহেবের লজ্জার সীমা রইল না। তবে একটা কার্ডে তিনি রিরিলা ও ভবহার নাম লিখে রাতে ঘুমাতে যাবার আগে টেবিলের উপর রেখে দিলেন। সকালে উঠে সেই কার্ড আর দেখলেন না। আখলাক সাহেবের ধারণা ওরা বৌভাতেও এসেছিল। ১৩ তারিখ রাতে সোহাগ কমিউনিটি সেন্টারে বৌভাত হলো। যখন সবাই খাওয়া দাওয়া করছে তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। সারা শহর ইলেকট্রিসিটি আছে, শুধু কমিউনিটি সেন্টারে নেই। ওদের নিজস্ব জেনারেটর আছে। অনেক চেষ্টা করেও সেই জেনারেটর চালু করা গেল না। মিনিট ১০ পর আপনা আপনি সব বাতি জ্বলে উঠল। তারপর অনেক দিন কেটে গেছে। আখলাক সাহেবের একটি মেয়ে হয়েছে। সেই মেয়েও বড় হয়েছে। এখন সে অগ্রণী বালিকা বিদ্যালয়ের ক্লাস 3-তে পড়ে। মেয়েকে আখলাক সাহেব অসম্ভব আদর করেন। মাঝে মধ্যে বিচিত্র একটা নামে তিনি মেয়েকে ডাকেন। সেই নামটা হলো রিরিলা। কলেজ থেকে ফিরে মধুর গলায় সে তার মেয়েকে ডাকেন এই নামে। আখলাক সাহেবের স্ত্রী খুব রাগ করেন। এত সুন্দর সুন্দর নাম থাকতে পরীর মতো রূপবতী মেয়েকে কেউ রিরিলা ডাকে? নিজের মেয়েকে আদর করার সময় ভূত মেয়ের কথাও তার মনে পড়ে যায়। সেই মেয়েকেও তার খুব আদর করতে ইচ্ছা করে।